তো আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বলতে পারো ইজি একটা প্রবলেম, ঠিক আছে? ইজি লেভেলের একটা প্রবলেম, তবে প্রবলেমটার মধ্যে বেশ কিছু জিনিস আছে। সেটা হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে প্রথমত লুপ ইউজ করতে হবে, তারপরে তোমাকে নেস্টেড লুপটাও একটু ইউজ করতে হবে, ঠিক আছে? অ্যান্ড তোমাকে ইফ ইলস কন্ডিশন এই লুপ এবং নেস্টেড লুপের মধ্যে কীভাবে ইউজ করতে হয় সেটাও তুমি এই প্রবলেমে দেখতে পারবে। অ্যান্ড হচ্ছে যে লুপ ইউজ করে কিভাবে তুমি হচ্ছে ইউজার ইনপুট নিবা সেটাও হচ্ছে দেখতে পাবো। সো মোটামুটি বলতে পারো যে একটা ফান্ডামেন্টাল প্রবলেম যেটা তুমি মিডে তুমি এই কাজগুলাই করবা। আমার কথা লিখে রাখো যে আমি মিডে আসলে এই যে আমি কয়েকটা টপিক লিখলাম, এই কয়েকটা কাজ তোমাকে মিডেও করতে হবে, বাট আমি সহজ একটা প্রবলেম সলভ করে দিতেছি যাতে করে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ইজিলি বুঝতে পারো যে আচ্ছা আমার যদি কোশ্চেনটা এরকম হয় তাহলে আমাকে অ্যাকচুয়ালি কীভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো আমি আসলে একটা কাজ করি, কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। লেটস এটা হচ্ছে যে আমার কোশ্চেন। সো আমি এটাকে কপি করি। ওকে, কপি করার পর এটা আমি একটু ক্রপ করে নিই। সো এটা হচ্ছে আমার কোশ্চেন, ডান। একটু বড় করে নিই সো দ্যাট তোমার বুঝতে যাতে ইজি হয়। ওকে, আমি এখান থেকে জুম করে নিচ্ছি। আচ্ছা, সো আই হোপ দেখা যাচ্ছে। সো প্রবলেমে অ্যাকচুয়ালি কী কী বলছে আমরা সেটা আইডেন্টিফাই করি। আমরা তো গতদিন হচ্ছে যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ দেখছি। সো এখানেও আমরা সেম অ্যাপ্রোচটাই কাজে লাগাবো যে একটা প্রবলেম আসলে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। অ্যান্ড আমি যে বললাম যে এই প্রবলেমের মধ্যে কয়েকটা জিনিস তুমি শিখতে পারবা। সো অনেকের নেস্টেড লুপে ইস্যু হয়, লুপ চালাইতে হয়তো ইস্যু হতে পারে। সো এই প্রবলেমটা করলেও তোমার ওই নেস্টেড লুপের কনসেপ্টটাও একটু ক্লিয়ার হয়ে যাবে যে কখন আমি নেস্টেড লুপ ইউজ করি। আর আরেকটা কথা, সবার শেষে হচ্ছে যে আমি ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা জিনিস বুঝাবো। আর হচ্ছে ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপের হচ্ছে যে বেসিক ডিফারেন্সটা একটু বোঝাবো যাতে করে তুমি পরীক্ষায় উল্টাপাল্টা করে না ফেলো, ঠিক আছে? আর হচ্ছে যে ফাইনালি সবার শেষে, ক্লাসের শেষে আমি মিডের প্রিপারেশন নিয়ে 5-7 মিনিট কথা বলে ক্লাসটা শেষ করব। আচ্ছা, সো আমরা আসলে প্রবলেমটা পড়া শুরু করি। সো এই প্রবলেমের শুরুতেই তুমি দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, এ সব মার্ট আচ্ছা সব স্মার্ট মার্ট আচ্ছা এখনই করবো, আচ্ছা ঠিক আছে বলো। আমাদের মিডে কি তোমার এই যে প্যাটার্ন থাকবে, লুপের প্যাটার্ন? না না না, মিডে সব মানে ছোটখাটো কোশ্চেন দেয় না, মিডে এরকম বড় সিনারিও বেস প্রশ্ন দেয়। সো প্যাটার্ন ট্যাটার্ন থাকবে না, ওইটা জাস্ট দেয়া হয়েছে তুমি যাতে নেস্টেড লুপে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, ঠিক আছে? লাস্ট 4 সেমিস্টার ধরে এ ধরনের কোনো প্রশ্ন দেয়নি। আজকে স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যারগুলো থাকতেও পারে, স্যার তো ডিরেক্টলি তোমাকে বলবে না, ঠিক আছে? কারণ যদি ধরো স্যার বলে যে আসবে না, তাহলে তো স্যার তোমাকে কোশ্চেন বলে দিল। সো থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এই ধরনের কথাবার্তাই বলবে। সো এই যে তোমার জুনিয়র যে কোর্সগুলো আছে, যেমন এই 4টা কোডিং কোর্সে ফ্যাকাল্টিরা খুবই মানে কিছুই বলতে চায় না। সো আমাদের টাইমেও বলছিল থাকতেও পারে, বাট সত্যি কথা বলতে আসে না। আচ্ছা, সো তাহলে আমরা আসলে প্রবলেমটা সলভ করার দিকে মুভ ফরওয়ার্ড করি। তো এখানে কি বলা হয়েছে, একটা দোকান, এই দোকানের হচ্ছে যে ডেইলি সেল কত টাকা, ডেইলি সেল কত হয় সেটা হচ্ছে সে দেখতে চায়। যেমন হচ্ছে দ্য ওনার কিপস ট্র্যাক অফ ডেইলি সেলস অফ 3 প্রোডাক্টস, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। 3টা প্রোডাক্টের সে কয়টা সেল হচ্ছে, কত টাকার সেল হচ্ছে সেটা হচ্ছে নিয়ে কাজ করবে। ফর সেভারাল ডেজ, কিছু দিনের জন্য। অ্যাট দ্য এন্ড অফ ইচ ডে দ্য ওনার শপ ক্যালকুলেটস দ্য টোটাল সেল, আচ্ছা দিন শেষে শপের যে দোকানদার সে ক্যালকুলেট করতে চায় টোটাল সেল। টু কমপ্লাই উইথ লোকাল রেগুলেশনস দ্য শপ অ্যাপ্লাইস ট্যাক্স অন টোটাল সেল। আচ্ছা, সো তার মানে জিনিসটা মানে আমাকে অ্যাকচুয়ালি কী করতে বলছে, আমাকে অ্যাকচুয়ালি করতে বলছে যে আমার একটা দোকান আছে, দোকানে আসলে 3টা প্রোডাক্ট আছে। সো আমি কি করতে চাচ্ছি, প্রত্যেক দিন ওই যে 3টা প্রোডাক্ট আছে ওই 3টা প্রোডাক্ট কত টাকার সেল হয়েছে সেইটা নিয়ে আমাকে একটা কোড লিখতে বলছে বা একটা প্রোগ্রাম লিখতে বলছে। সো ফার আমি এতটুকু বুঝলাম। এখন কি বলছে যে ইফ দ্য টোটাল সেল ফর দ্য ডে ইকুয়াল অর গ্রেটার দেন,
ইকুয়াল অর গ্রেটার দেন, ঠিক আছে, এখানে সরি, হ্যাঁ, ইকুয়াল অর গ্রেটার দেন অর ইকুয়াল, আচ্ছা। তো এই ধরনের এখানে সাইনগুলোর কথা বলছে। আচ্ছা আমরা একটু পড়ি। যদি গ্রেটার দেন 100 টাকা হয়, গ্রেটার দেন যদি 100 টাকা হয়, তাহলে আমি কি করব, ওই 100 টাকার উপরে 2% ট্যাক্স অ্যাপ্লাই করব। যদি গ্রেটার দেন 200 টাকা হয়, তাহলে আমি 5% ট্যাক্স অ্যাপ্লাই করব। যদি গ্রেটার দেন 500 হয়, তাহলে আমি 10% ট্যাক্স অ্যাপ্লাই করব ওই প্রোডাক্টটার উপরে। আচ্ছা, এরপরে কি বলছে, দ্য ওনার ওয়ান্টস টু হেল্প ইউ ডিসপ্লে দ্য সেলস টেবিল ফর ইচ ডে। দোকানদার চায় যে প্রতিদিন যেন এই টেবিলটা শো করে, শোয়িং দ্য টোটাল সেল ইনক্লুডিং এনি অ্যাপ্লিকেবল ট্যাক্স, এবং ট্যাক্সটাও যাতে ইনক্লুডেড থাকে। আচ্ছা, তারপর এখানে কি বলছে, ইউ নিড টু রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট আস্ক দ্য ইউজার টু ইনপুট দ্য নাম্বার অফ ডেইজ এন। তোমাকে এন ডেজের জন্য কাজটা করতে হবে। যদিও এই প্রোগ্রামে তোমাকে 3 দিনের জন্য দেখাইছে, যেমন দেখো এখানে স্যাম্পল ইনপুটে কয় দিনের বলছে, 1 2 3 4, এখানে 4টা দিনের আছে, বাট তোমার প্রোগ্রামটা লিখতে হবে যেন এই কোডটা 4 দিন এন ডেজের জন্য কাজ করে, ঠিক আছে। দেন ফর ইচ ডে ইনপুট দ্য সেলস অফ 3 প্রোডাক্ট। তাহলে প্রত্যেক দিন যখন তুমি এখানে বলছে যে তুমি কত দিনে হিসাব করতে চাও, যখন ইউজার আমাকে বলছে যে আমি 4 দিনে হিসাব করতে চাই, তখন তোমাকে এরকম প্রথম ডে 1-এ ঢুকতে হবে। ডে 1-এ ঢুকে প্রথম প্রোডাক্টের সেল কত, দ্বিতীয় প্রোডাক্টের সেল কত, তৃতীয় প্রোডাক্টের সেল কত। তারপরে তুমি ডে 2-তে ঢুকবা। ডে 2-তে ঢোকার পরে তোমাকে হচ্ছে বলতে হবে যে প্রথম প্রোডাক্টের সেল কত, দ্বিতীয় প্রোডাক্টের সেল কত, তৃতীয় প্রোডাক্টের সেল কত। এভাবে করে তোমাকে 4 দিনের হিসাব বের করে দেখাতে বলছে। সো এগুলা হচ্ছে ইউজার ইনপুট দিবে, আমাকে এই ধরনের আউটপুট জেনারেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ইনপুট দ্য সেল অফ দ্য 3 প্রোডাক্টস ইচ প্রোডাক্ট ডে, ক্যালকুলেট দ্য টোটাল সেল, অ্যাপ্লাই দ্য কারেক্ট ট্যাক্স বেস টোটাল অ্যান্ড ডিসপ্লে দ্য টোটাল সেল ইনক্লুডিং ট্যাক্স। এটা তো আমরা পড়লাম। আচ্ছা, সো এই প্রবলেমটা পড়তে পড়তে অনেকে হয়তো লস্ট হয়ে যেতে পারে, আবার হইতেছে যে অনেকে বুঝতেছে না যে কিভাবে অ্যাপ্রোচ করব এই প্রবলেমে। নাকি লুপ ইউজ করতে হবে, নেস্টেড লুপ ইউজ করতে হবে, ইফ এলস ইউজ করতে হবে, তারপরে লুপ ইউজ করে কিভাবে এই ইনপুটগুলো নিব সেটাও শিখতে হবে। সো এই কয়েকটা কনসেপ্ট এই প্রবলেমের মধ্যে আছে। সো ফার প্রবলেমটা পড়ে আমি এটা বুঝলাম। এখন আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করার দিকে অগ্রসর হওয়ার আগে আমরা একটা জিনিস দেখি যে এখানে নেস্টেড লুপ জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো এই প্রবলেমটা পড়ার পরে বা আমার যে ইউজার ইনপুট দেখার পরে আমার মাথায় আসলে এই জিনিসটা চলে আসছে যে এখানে একটা নেস্টেড লুপ লাগবে। এবং এটা কিভাবে আসছে এটা একটু দেখি। সেটা হচ্ছে যে যখন আমার ইউজার এখানে চার্ট দিছে, তখন আমার কি হয়েছে, এখানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এটা হচ্ছে আমার দোকানদার অ্যাকচুয়ালি কত দিনের হিসাব করতে চায় সেই লুপটা আমার হচ্ছে আউটার লুপ হিসেবে কাজ করবে, ঠিক আছে, আউটার লুপ। এখন ধরো যে দোকানদার আউটার লুপে দিছে কত, আউটার লুপে হচ্ছে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে তোমার 0, সরি আয়ের ভ্যালু হচ্ছে তোমার 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে সে আরেকটা লুপে ঢুকবে। লুপে ঢোকার পরে অ্যাকচুয়ালি তুমি কয়টা প্রোডাক্ট ইনপুট দিবা ইউজারকে, মানে তোমার দোকানদার ওই দিন কয়টা প্রোডাক্ট ইনপুট দিবে, 3টা প্রোডাক্ট ইনপুট দিবে, ঠিক আছে। সো তখন তুমি কি করবা, তুমি আরেকটা লুপ চালাবা। ওই লুপের কাজ হচ্ছে যে ইউজার থেকে 3বার ইনপুট নেবে, দ্যাটস ইট। তাহলে একটা লুপের ভিতরে আরেকটা লুপ আমাকে নিয়ে কাজ করতে হবে। সো হয়তো এখনও অনেকের কাছে কনফিউশন থাকতে পারে। আমি যেটা করব, আমি হচ্ছে যে তোমাকে প্রবলেমটা শুরু থেকে সলভ করানোর দিকে এক স্টেপ করে অগ্রসর হব, তাহলে তুমি বুঝতে পারবা। তারপরেও এখানে একটা জিনিস তুমি দেখো, সেটা কি, সেটা হচ্ছে যে যদি তুমি এখানে একটু খেয়াল করো যে এখানে আমার কি বলছে যে ডে 1-এর ক্ষেত্রে টোটাল সেল উইথ ট্যাক্স। সো টোটাল সেল কত দেখো, 30, 40 আর 50, এইটা মনে করতে হচ্ছে 120, রাইট। সো এই 120 আসলে কার মধ্যে পড়ে, এটা আসলে 100 থেকে বেশি না, অবশ্যই এটা হচ্ছে 100 থেকে বেশি। সো এই 100 থেকে বেশি হইলে এটা কিসের মধ্যে পড়বে, 100 থেকে বেশি হইলে আমার 2% ট্যাক্স অ্যাপ্লাই হবে। সো 120 টাকার 2% ট্যাক্স অ্যাকচুয়ালি এটা হয় 2.4 টাকা, ঠিক আছে। সো আমার টোটাল সেল হচ্ছে 120 টাকা, আর আমার ভ্যাট হচ্ছে তোমার 2.4 টাকা। এই দুইটা মিলে হয়েছে আমার 122.4 টাকা, যেটা এখানে প্রিন্ট করতে বলছে। সো আমাকে এই ক্যালকুলেশনটাও আমার হচ্ছে যে প্রোগ্রামে আনতে হবে। সিমিলার ওয়েতে তুমি ডে 2, ডে 3 অ্যান্ড ডে 4 এর জন্য যদি একটু দেখো, তাহলে তুমি এখানে টোটাল ওই ট্যাক্স হিসাব করে জিনিসটা পাবা। সো ফার প্রবলেমটা মোটামুটি বুঝলাম যে আচ্ছা মাঝখানে কিছু যোগ বিয়োগ আছে, আমাকে কিছু লুপ টুপও চালাইতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু এক্সপ্লেনেশন দিছে, যেমন ডে 1-এর ক্ষেত্রে টোটাল সেল হচ্ছে 120 টাকা, তাহলে টোটাল সেলের কত, 120 প্লাস 2% অফ 120, এই যে 124। সো এইভাবে আমাকে এক্সপ্লেনটা দিছে। সো পরীক্ষায় তুমি কি করবা, পরীক্ষায় তুমি
এক্সপ্লেনটা ভালোভাবে দেখে নেবে, এক্সপ্লেনেশন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমি আসতেছি পার্ট বাই পার্ট, তাহলে তুমি বুঝতে পারবা। সো তাহলে এখানে একটা ক্যাচ আছে, যেমন সবাই প্রবলেমটা স্টার্টিং করবে একটু ভুল ভুল করে, মানে সলিউশন করবে একটু ভুল করে। সো নর্মালি আর কি ম্যাক্সিমামই ভুলটা লিখবে, তারপরে তোমার মানে একটু চিন্তা করতে হবে যে আচ্ছা আমি যে ভুলটা লিখছি এটা কীভাবে ফিক্স করা যায়, সেটা আমি দেখাবো। সো তোমাদের মতো করে আমি প্রথমে ভুল করব, তারপরে ভুলটা আমি কেন ভুল করলাম সেটা বুঝে দেন আমি ঠিক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো আমি এখন এটা সলিউশনের দিকে একটু অগ্রসর হই। ওকে, সো এক্সামের কোশ্চেনে কি এক্সপ্লেনেশন অ্যাড করা থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডের কোশ্চেনে এরকম অনেক সুন্দর করে এক্সপ্লেনেশন অ্যাড করা থাকবে। তুমি যদি এই টেক্সটটা পড়ে নাও বুঝো, ধরো যে এই টেক্সটটা পড়ে তুমি ফুল প্রবলেমের 30% বুঝছো, তারপরে এই ইনপুট আউটপুট দেখে তুমি আরও ধরো যে 40% বুঝছো, তাহলে 70%, আর এক্সপ্লেনেশন দেখে তুমি পুরা আরও হচ্ছে যে 30% বুঝে প্রবলেম সলভ করা শুরু করবা এভাবে। যেমন আমিও যখন প্রথমবার এত বড় টেক্সট পড়তে যাব, আমারও তো একটু প্রবলেম হবে যে আরে অনেক কিছু বুঝতেছে না, অনেক ধরনের কন্ডিশন দিছে। তারপর সেসব কন্ডিশনগুলোকে আমি দাগাবো, দাগায় আমি হচ্ছে যে ইনপুট আর আউটপুটগুলো ভালোভাবে চেক করব। এই ইনপুট আর আউটপুটের মধ্যে অ্যাকচুয়াল সম্পর্ক কী, যেটা এখানে আমি দাগায় রাখছি, সেটা আমি আইডেন্টিফাই করব। এখান থেকে আমি 40% আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেলাম। তারপরে আমার যে গ্যাপগুলো আছে এখনও, সেটা আমি এক্সপ্লেনেশন দেখে বাকি 30%টা কভার আপ করবো। এইভাবে আসলে আমাকে চিন্তা করতে হবে। সো তুমি কখনোই এই একটা জায়গাতে স্টাক হয়ে পড়ে থাকবে না যে বুঝতেছি না এখানে কী বলতেছে, বুঝতেছি না কী বলতেছে, ঠিক আছে? হতেই পারে যে তুমি প্রবলেমের স্টেটমেন্টটা ভালো করে বুঝতেছো না। আচ্ছা, সো তাহলে এখন হচ্ছে যে আমরা এই প্রবলেমটা সলভে যাব। তো সলভ নর্মাল স্টুডেন্ট হিসাবে যে প্রথমবার সলভ করে সে কীভাবে চিন্তা করে, আমি ওইভাবেই চিন্তা করে জিনিসটা সলভ করব। তো এখন তাহলে আমরা কি করি, যেহেতু এখানে তুমি বুঝতে পারতেছো যে আমাকে ইউজার ইনপুট নিতে হবে, ঠিক আছে? সো ইউজার আমি ইনপুট নেই, আমি এখানে লিখি যে আজকে এই কালিটা ইউজ করব। আচ্ছা, লিখা অনেক চিকন লাগতেছে, একটু মোটা করে নিই। import java.util.scanner, এই জিনিসগুলো লিখার উপরে তোমার মিডে মার্ক আছে, দ্যাটস ওয়াই আমি একটু কষ্ট করে হলেও লিখে দিতেছি। আচ্ছা, সো এরপর আমাকে আসলে আরেকটা লাইন লিখতে হবে, সেটা কি বলতো, সেটা হচ্ছে এই লাইনটা, রাইট? স্ক্যানার নিউ স্ক্যানার। আচ্ছা, সো আমি মোটামুটি যা কথাবার্তা, গ্রামার, সেগুলো লিখে ফেললাম, সিনট্যাক্সগুলো। আচ্ছা, তাহলে এখন আমাকে কী করতে হবে, আমার প্রশ্নে দেখো, প্রশ্নে বলছে যে আমাকে প্রথম কাজ হচ্ছে যে আমি কত দিনে হিসাব করতে চাই সেটা আমাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে, ঠিক আছে? তো তাহলে আমি এখন একটা হচ্ছে যে কমান্ড লিখব, সেটা হচ্ছে যে ধরো যে এসওপি, যে মানে ডেটা ইনপুট দাও, ডে ইনপুট, ঠিক আছে? যে আমি কত দিনের জন্য হিসাবটা করতে চাই সেটা আমি ইনপুট চাচ্ছি। সো আমি একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখলাম। তারপরে হচ্ছে যে আমি কি লিখব, লেটস সে ইন্ট ডেজ, কত দিনের জন্য, আর এখানে কি দেবো, এসসি ডট নেক্সট ইন্ট। এই কথাটা, এই লাইনটা দিয়ে আমি কি বললাম, এই লাইনটা দিয়ে বললাম যে আমি আসলে কত দিনে হিসাবটা করতে চাই, সেই হিসাবটা যেন আমার ডেইজে স্টোর হয়ে থাকে। আচ্ছা, ভালো কথা। এখন তুমি একটা জিনিস দেখো তো, এই প্রবলেমে এখানে তুমি যে ইন্টার দ্য নাম্বার অফ ডেজ, তোমাকে যে 4 দিনের কথা বলছে, তাহলে লুপটা আমার কতবার চলছে? তুমি যে কয় দিনের জন্য হিসাব করতে চাও, তাহলে তোমার লুপটা ততদিনই চলতে হবে। এই যে দেখো 1 2 3 4, তুমি এখানে 4 দিছো, তার মানে 4 দিন চলছে। তুমি যদি 3 দিতা তাহলে তোমার 3 দিনে হিসাব করতে হতো, 1 2 3। তুমি যদি 5 দিতা তাহলে তোমাকে 1 2 3 4 5, টোটাল 5 দিন। আর তুমি যদি এখানে n ডেজ দাও, তাহলে তোমার লুপটা কতবার চলবে, n বার, রাইট? তাহলে তুমি যেটা করবা, ইউজার আমাকে এখানে কত দিন দিছে এটা কিন্তু আমি জানি না, রাইট?
ইউজার আমাকে একদিন দিতে পারে, 2 দিন দিতে পারে। আর এই কথাটা আমি কেন বলতেছি, কারণ আমার কোশ্চেনে বলে দিছে যে আমাকে ইউজার থেকে নিতে হবে ইনপুট নাম্বার ডেজ নিতে হবে এন ডেজ, ঠিক আছে। এখানে বলে দিছে যে আমাকে তম ডেজ নিতে হবে। আমি এই 4 দিয়ে যদি করি তাহলে ফ্যাকাল্টি গোল্লা দিবে না, বাট তোমার জন্য 1 মার্ক কেটে নেবে, কারণ তোমাকে যে ইনস্ট্রাকশন দিছে তুমি সেটা মানো নাই, ঠিক আছে। সো তাহলে আমি এখানে ডেজ দিলাম, এখন আমি একটা লুপ চালাবো। সো লুপটা এটা কি বলে, এটা হচ্ছে আউটার লুপ, ঠিক আছে। আচ্ছা, সো ফর ইন্ট I equal to 0, I less than equal to days। আচ্ছা, I equal to 0 না, আমি 1 থেকে শুরু করব, আর আমার লুপটা চলবে কত পর্যন্ত, ডে পর্যন্ত, অ্যান্ড I প্লাস প্লাস হবে, ঠিক আছে। ওকে, ভালো কথা। এরপরে দেখো এখানে যখন আমার লুপটা এখানে আসলো, এই যে এই জায়গাতে আসলে আমি একটু মিশে দিই। আমি ইউজার থেকে 4 নিছি, লেটস সে ইউজার আমাকে ডে এর সংখ্যা কতবার দিছে, 4 বার দিছে। তো যখন 4 বার দিছে তখন আমার প্রথমে আমার আয়ের ভ্যালু কত, প্রথমে আমার আয়ের ভ্যালু কিন্তু 1। সো আয়ের ভ্যালু 1 মানে কি, আমি এখন এখানে একটা লাইন লিখবো যে ইন্টার সেল ফর ডে আই, এরকম একটা আমি লাইন লিখবো, ঠিক আছে। তো দেখো, সো এখানে লিখবো যে এসওপি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইন্টার সেল ফর ডে আই, ঠিক আছে। এই আয়ের ভ্যালু কত হবে, প্রথমে আমার 1 হবে, ঠিক আছে। আচ্ছা 1 হইলো, তাহলে আমি আবার প্রবলেমে ব্যাক করি। তাহলে আমি এই লাইনটা মোটামুটি কি লিখলাম, এই লাইনটা আমি ইউজার থেকে নিলাম। এখন আমার পারপাস কি, আমার পারপাস হচ্ছে আমাকে 3 বার ইনপুট নিতে হবে, কারণ এই যে দেখো, কারণ হইতেছে তোমার এখানে বলছে ইনপুট হিসেবে তোমাকে 3টা প্রোডাক্ট নিতে হবে, ঠিক আছে। সো তাহলে আমি এখন এই লুপের মধ্যে অবশ্যই বুঝতেছি যে আমি যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই, আমার কাছে 2টা ওয়ে আছে। প্রথম ওয়েটা কি, প্রথম ওয়েটা হচ্ছে যে তুমি যেটা করতে পারো যে লেটস সে তুমি হচ্ছে যে, আচ্ছা তুমি আসলে ইনপুট নিবা কি, তুমি আসলে প্রোডাক্টগুলোর প্রাইস ইনপুট নিবা না, প্রোডাক্টগুলোর তো প্রাইস ইনপুট নিবা, রাইট, 3টা প্রোডাক্টের প্রাইস ইনপুট নিবা। সো তাহলে তুমি একটা কাজ করো, তুমি আসলে এখানে প্রোডাক্টগুলোর প্রাইসের আমরা কি করব, সামেশন করব। সো আমি একটা কাজ করি, আমি আসলে এই জায়গাতে আমি আসলে এই লুপের উপরে এখানে আমি একটা ইন্টিজার ভ্যালু দেই যে টোটাল সাম, ঠিক আছে, ইকুয়াল 0 দিলাম, ওকে। আচ্ছা এই কাজটা কেন করলাম, কারণ এরপরে আমার তো আসলে এগুলো যোগ করতে হবে, রাইট। সো এটা আমি মানে ডিক্লেয়ার করে রাখলাম। আচ্ছা এখন আমি দুইভাবে করতে পারি। ওয়ে ওয়ান কি, ওয়ে ওয়ান হচ্ছে যে আমি ইন্ট প্রোডাক্ট 1 ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, তারপরে বলতে পারি ইন্ট প্রোডাক্ট 2 ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট প্রোডাক্ট 3 ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট। সো দেখো আমি কি করলাম, আমি ইউজার থেকে 3বার হচ্ছে যে ইনপুট নিলাম। বাট এই প্রবলেমে যদি বলে দিত যে আমাকে n সংখ্যক প্রোডাক্টের কাজ করতে হবে, তাহলে আমাকে যদি বলতো যে 10টা প্রোডাক্টের কাজ করতে হবে, তাহলে কি আমি 10 বার এভাবে ইনপুট নিতাম, 10 বার? এটা কি একটা এফিশিয়েন্ট ওয়ে? এটা কিন্তু একটা এফিশিয়েন্ট ওয়ে না। সো তাহলে আমি এখানে বুঝতে পারতেছি যে এই জায়গাতে আমি একটা লুপ চালাইতে পারি, রাইট। লুপটা চালালেই কিন্তু এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। সো আমি ওয়ে ওয়ানটা চুজ করবো না, ওয়ে ওয়ান দিয়েও তুমি প্রবলেমটা সলভ করতে পারো, যেহেতু এখানে মাত্র বলছে 3টা প্রোডাক্টের জন্য। কিন্তু পরীক্ষায় তো তোমাকে, মনে করো না যে তোমাকে তুমি এইটা লিখলেই, মানে পরীক্ষায় তো টিচার এই জিনিসটা দেখতে চায় না। এই পরীক্ষায় টিচার দেখতে চায় যে তুমি নেস্টেড লুপ এর ব্যবহার এই প্রবলেমে করতে পারো কিনা। সো তাহলে এই প্রবলেমটা যেহেতু এইভাবে সলভ করা যায়, কিন্তু এটা আসলে অ্যাকচুয়াল সলিউশন না যেটা এক্সপেক্টেড, তাহলে আমরা কি করবো, আমরা ওয়ে টুটা চুজ করবো। তো ওয়ে টুটা চুজ করার জন্য আমাকে এখানে একটা লুপ ইউজ করতে হবে। সো সেই লুপটা অ্যাকচুয়ালি কি হবে, আমার নেস্টেড লুপ বা ইনার লুপ, রাইট। এখন তাহলে আমি এখানে, আচ্ছা ভাইয়া, আপনি যে ওয়ে ওয়ানটা দেখালেন এভাবে যদি আমি করি তাহলে কি এটা অ্যাকচুয়ালি নেস্টেড লুপ বলা হবে নাকি এটা লিনিয়ার লুপ বলা হবে? আচ্ছা তো একটা লুপের মধ্যে যদি আমি একটা লুপ নিয়ে কাজ করি সেটাকে বলে নেস্টেড লুপ। আর লিনিয়ার লুপ কোনটা, এই যে আমি একটা লুপ নিয়ে যে কাজ করছি সেটাকে বলা হচ্ছে লিনিয়ার লুপ, ঠিক আছে।
আমাদের এমনি অ্যাসাইনমেন্টে ভাইয়া বলা ছিল লিনিয়ার লুপ, আর ওইখানে কয়েকটাতে আর কি আমাদের নেস্টেড নাও লাগছে। হ্যাঁ, এই সো জন্য আর কি তুমি যদি একটা লুপ দিয়ে প্রবলেম সলভ করো তুমি, তাহলে সেটাকে বলবা হচ্ছে লিনিয়ার লুপ, সরলরৈখিক লুপ, ঠিক আছে। আর তুমি যদি হচ্ছে লুপের ভিতরে লুপ নাও তাহলে সেটাকে বলবা, লুপের ভিতরে 2টা 3টা 4টা লুপ হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, ওই ব্যাপারটাকে বলা হচ্ছে তোমার নেস্টেড লুপ, ঠিক আছে। সো এই প্রবলেমটা তাহলে কি ওয়ে ওয়ান দিয়ে সলভ করা যেত, কিন্তু তুমি সলভ করলে অ্যাকচুয়ালি তুমি মার্ক কম পাইতা, কারণ তোমাকে এন সংখ্যক প্রোডাক্টের দাম যদি ইউজার থেকে ইনপুট নিতে বলতো তখন তুমি তো ওই 10 বার বা 20 বার বা 30 বার ওই এসসি ডট নেক্সট ইন এসসি ডট নেক্সট ইন, এটা তো একটা এফিসিয়েন্ট ওয়ে হইতে পারে না। তো তাহলে আমরা সলিউশন হিসাবে আমরা এখানে একটা লুপ চালাবো, সেটা হচ্ছে, এখন দেখো আমি কিন্তু এই যে কমলা কালার, কমলা না কি কালার বলতেছি এটা, যেই কালারই হোক, এই যে আমি দিলাম এই লুপের মধ্যেই কিন্তু আমি এখন আরেকটা লুপ লিখতেছি, রাইট। সো ফর লুপ ইন্ট, এখানে আমি কি দিব, জে দিব, যেহেতু এখানে আমি একটা আই নিছি তাহলে এখানে আমি অবশ্যই একটা জে দিব। সো জে ইকুয়াল টু কী হবে, জে ইকুয়াল টু 1, কারণ আমি প্রথম প্রোডাক্টের জে ইকুয়াল টু 1, জে লেস দেন অর ইকুয়াল টু 3। এখানে দেখো আমাকে বলে দিছে যেহেতু স্পেসিফিকলি যে আমি 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাই আমি এখানে 3 দিছি। এখানে যদি আমাকে বলতো এটার মতো এন সংখ্যক প্রোডাক্ট নিয়ে কাজ করার, তাহলে আমি এখানে কি দিতাম, তাহলে কিন্তু আমি প্রোগ্রামটা এন এর জন্যই কিন্তু লিখতাম, রাইট। ওকে, তাহলে আই না, জে প্লাস প্লাস। এখন আমি কিসের মধ্যে ঢুকছি, এখন আমি ইউজার থেকে এই 3টা প্রোডাক্টের ইনপুট নিব। আমি অনেক স্লোলি বুঝাইতেছি কারণ এই কনসেপ্টটা পরীক্ষায় মানে 23 তারিখে তুমি মাস্ট দেখবা আর কি 100%, ঠিক আছে। সো তাহলে এখন আমাকে 3টা ইনপুট নিতে হবে। সো আমি যেহেতু এখন ইনার লুপের মধ্যে আছি, সো ইনার লুপের মধ্যে আমার কি করতে হবে, আমি এখন 3বার ইনপুট নিব। সো এই লুপটার কাজ কি, এই লুপটার কাজ হচ্ছে সে 3বার চলবে, রাইট, এটাই তো বোঝা যাচ্ছে, 3বার চলবে। আচ্ছা, তো তাহলে এখানে আমি লিখব ইন্ট, আচ্ছা এখানে আমাকে কিছু হচ্ছে ইনপুট দিতে বলছে কি, না এখানে কোনো ইনপুট না, জাস্ট আমরা জাস্ট লিখব যে এসসি লেটস সে ইন্ট, কোশ্চেনটা কি আরেকবার একটু দেখানো যাবে? বুঝি নাই কি, লেস দেন কোয়ান্টা শি পেলে যায়, বুঝি নাই ভাই কি বললাম। কোশ্চেনটা আরেকবার একটু দেখানো যাবে ভাইয়া? ও আচ্ছা, এখানে কোশ্চেনে ডিরেক্টলি বলে দিয়েছে যে আমাকে 3টা প্রোডাক্ট ইনপুট নিতে হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি লুপটা চালাচ্ছি 3বার। যদি আমাকে এন বার বলতো এই ডেজের মতো করে, তাহলে কিন্তু আমি এন বারই লুপটা চালাইতাম, বুঝতে পারছো। হ্যাঁ, সো এখন আমাকে দেখো এখানে কি করছি, আমি ইন টোটাল সামের জন্য এইটা আমি নিয়ে নিছি। আচ্ছা, সো তাহলে এই টোটাল সামের আমি কি করব, আমাকে যেহেতু 3বার নিতে বলছে, সো ধরো যে আমি এখানে প্রোডাক্ট দিব। আমি এখানে একটা কাজ করি, কাজটা হইতেছে এরকম যে এই যে টোটাল সাম যেটা আছে, টোটাল সাম প্লাস, সরি টোটাল সাম ইকুয়াল টু টোটাল সাম প্লাস এসসি। আচ্ছা, এভাবে না করে আমি একটু ভেঙে করি, একবারে করলে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। সেটা হইতেছে যে এখানে আমি একটা ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবলটা হচ্ছে যে ইন্ট, এখানে ইন্টিজার লেখাটা ইফিশিয়েন্ট সলিউশন না, আমাদেরকে ইন্টিজার সবসময় যে লুপে কাজ করবো সেই লুপের বাইরে এসে ইন্টিজারটা নিতে হবে। সো আমি এই পুরো জিনিসটাকে একটু মুছবো, মুছে একটু জায়গা বের করে নেব, জায়গা বের করে নিয়ে আমি এখানে একটা লিখবো যে ইন্ট প্রোডাক্ট। এই প্রবলেমটা আমি মানে প্রত্যেকবারই ফেস করতেছি, মানে এই জিনিসটা একটু বুঝিয়ে বলবেন যে আমাদের অ্যাকচুয়ালি ইন্টিজার কিভাবে পরিচয় করানো উচিত। মানে আমি হলো কোড বের করার মানে রান করার পরে আমি আসলে কনফিউজড হয়ে যাই যে এটা আসলে কেন আমার এরর দেখাচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি পুরো প্রবলেমটা বুঝায় বুঝায় সলভ করি, তারপরে তোমার কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আমি এখন এখানে 2টা জিনিস নিলাম, একটা হচ্ছে টোটাল সাম নিলাম আর একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস নিলাম। তাহলে এখানে আমি যেটা করব, এই জিনিসগুলো মিশাই দিই, এই জিনিসগুলো আমি এখন লুপটা চালাবো। লুপের মধ্যে আমি এখন কি লিখবো, লুপের মধ্যে আমি 3বার বলবো যে প্রোডাক্ট ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, ঠিক আছে। সো এই লুপটা যেহেতু 3বার চলবে, তার মানে কি
প্রথমে প্রোডাক্টে এসে কত বসবে, প্রথমে লেটসে আমি প্রথম এক্সাম্পলটা নিয়ে কাজ করি 30 40 50। সো ইউজার প্রথমে দিবে হচ্ছে 30, সেই 30টা কোথায় আসবে, প্রোডাক্টে। সো এই লাইনের পরেই আমি আরেকটা লাইন লিখে ফেলবো, সেই লাইনটা কি, সেই লাইনটা হচ্ছে টোটাল সেল প্লাস ইকুয়াল টু, আচ্ছা এভাবে না লিখে একটু ভেঙে লিখি, টোটাল সেল ইকুয়াল টু টোটাল সেল প্লাস প্রোডাক্ট। সো দেখো তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হইলো, আমি একটু ব্যাখ্যা করার ট্রাই করি। প্রোডাক্টের একটু ইনপুটটা নিচ্ছি, এটা বুঝতে পারছি। প্রোডাক্টের যদি ইনপুটটা যদি না নিই তাহলে এগুলো আসবে না, 30 40 যে জিনিসগুলো। হ্যাঁ টোটাল সেল ইকুয়াল টু টোটাল প্লাস 40 জিনিসটা কেন? আচ্ছা এই জিনিসটা কেন নিলাম, কারণ দেখো, আচ্ছা হ্যাঁ বুঝাই দিতেছি। সো আমার পারপাসটা কি ছিল, আমার পারপাসটা ছিল যে আমি যখন ডে ওয়ানে আসবো আমাকে 3বার ইনপুট নিতে হবে। সো আমি কি করলাম, এই প্রোডাক্টে 3বার ইনপুট নিলাম, অ্যান্ড আমি ইনপুট নেওয়ার সাথে সাথেই কি করলাম, 3টার সামেশনও করে ফেললাম। সো এই প্রথম দিন ডে ওয়ানে, এই যে দেখো ইন্টার দ্য সেল ফর ডে ওয়ান, যখন ডে ওয়ান হবে, ডে ওয়ানের মধ্যে যখন লুপটা চলবে তখন 3বার সে ইনপুট নিল। 3বার ইনপুট নেওয়ার পরে আমার টোটাল সামে, এখন টোটাল সেলে কত আসছে, টোটাল সেলে আসছে 120 টাকা। সো আমি কি করলাম, আমি প্রোডাক্টটাও ইনপুট নিলাম এবং টোটাল সেলটা, ওই দিনের সেলটাও বের করে ফেললাম। কিন্তু আমার প্রবলেমে আরও কিছু এক্সটেনশন আছে। এক্সটেনশনটা কি, আমার টোটাল সেল হচ্ছে 120 টাকা, তাহলে আমি এখন ইফ কন্ডিশন দিয়ে চেক করি যে যখন হচ্ছে যে, আচ্ছা এখানেই সবাই ভুলটা করবে, সেটা হচ্ছে যে লেটসে আমি আরেকটা, যেহেতু ট্যাক্সের ভ্যালু হচ্ছে ইন্টিজার নাকি ডাবল, দেখো ট্যাক্সের ভ্যালু আমি এখানে বলছি যে তোমার 2% ট্যাক্স হলে এটা কিন্তু একটা ডাবল, এগুলো কিন্তু আমি আগে প্রি ক্যালকুলেশন করে নিছি, এটা অবশ্যই একটা ডাবল, রাইট? তাহলে আমি যখন আরেকটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, সেটাকে আমাকে ট্যাক্সের যদি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি, তাহলে এখানে কি দিব, লেটসে DOUBLE, ডাবল ট্যাক্স, ঠিক আছে? এটা আমি 0.0 দিতে পারি অথবা 0 দিয়েও ইনিশিয়ালাইজ করতে পারি, ডাজন্ট ম্যাটার। আচ্ছা তারপরে আমরা এখন কি করব, আমরা এখন কন্ডিশনটা চালাবো। সো আমি এখন এখানে দিলাম ইফ কি, আমার যদি টোটাল সেল, আমার প্রথম শর্তটা অ্যাকচুয়ালি কি বলছে, আমার প্রথম শর্তটা বলছে টোটাল সেল গ্রেটার দেন যদি 100 হয়, দেখো ইকুয়াল টু অর গ্রেটার দেন, দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো লাল কালিটা কই, আচ্ছা এখানে বলছে ইকুয়াল টু অর গ্রেটার দেন 100, তাহলে 2% ট্যাক্স অ্যাপ্লাই হবে। সো এই লাইনটা যদি আমি কোডে লিখতে চাই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে, আমি একটা ইফ কন্ডিশন দিছি, যদি আমার টোটাল সেল, এই টোটাল সেলের মধ্যে এখন কত আছে, টোটাল সেলের মধ্যে আমার আছে 120, কই থেকে পাইলাম 120, এই যে এইখান থেকে আমি 120 টাকা, ওই প্রথম ইনপুটটা আমি এখানে নিছি, মনে মনে আর কি, এটা তো পরীক্ষায় লিখবা না। সো 120, এখন 120 এখানে আমি কিভাবে লিখবো, এখানে আমি লিখবো যে 120 গ্রেটার দেন অর ইকুয়াল টু 100, যদি হয়, দেখো 120 কিন্তু 100 থেকে বড়, তাহলে আমি এখানে কি দিব, তাহলে আমি এখানে একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে যে ট্যাক্স কত আসবে সেটা আমি একটু বের করব। ট্যাক্স হচ্ছে তোমার টোটাল সেল প্লাস টোটাল সেল ইন্টু 0.2, এটা কি মানে, সরি এটা হচ্ছে এরকম না, 2/100। তবে এখানে একটা ভুল আছে, ভুলটা কি, আমি শুধুমাত্র ট্যাক্সের ভ্যালুটা বের করতে চাচ্ছি, তার মানে আমি 2.4 এইটা চাচ্ছি, বাট এখানে আমার কত যোগ হলো 100, এখানে আমার যোগ হচ্ছে কত 2.4। সো আমার তো আসতেছে কত 122.4, এটা কি আমি চাই, এটা তো চাই না, আমি শুধু ট্যাক্সের ভ্যালুটা চাই, তাহলে জাস্ট আমার এই জিনিসটা এখানে রাখলেই হবে, এই জিনিসটার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা সো তাহলে আমি এখন কি করি, আমি এখন এই জিনিসটা মিশে দিয়ে জাস্ট এই জিনিসটা রাখলাম। সো টোটাল সেলের হচ্ছে এইটা। এখন তুমি আরেকটু শর্টকাট দেখাই, সেটা হচ্ছে যে 2/100 না দিয়ে তুমি কিন্তু ডিরেক্টলি এখানে এই লাইনটাও লিখতে পারতা, সেটা কি, সেটা হচ্ছে 0.2। সো টোটাল সেল কত 120, 120 এর সাথে যদি তুমি 0.2 গুণ করো তাহলে তুমি পাবা 2.4, ঠিক আছে? ওকে, সো তাহলে আমি হচ্ছে ট্যাক্সের ভ্যালুটা এখন কেটে সুন্দর করে একটু লিখি। সো ট্যাক্স ইকুয়াল টু কি হবে, এবং এই লাইনটা আমি বারবার রিপিট করব, ট্যাক্স ইকুয়াল টু টোটাল সেল ইন্টু 0.2, ঠিক আছে? আচ্ছা এটা কি 2% ছিল না 20% ছিল? 2% ছিল শুরুতে, হচ্ছে 0.0 তো পাওয়া কথা। উম,
আচ্ছা, সো 0. হ্যাঁ, সরি 0.02, 20% না 0.02, ঠিক আছে, থ্যাংক ইউ। 20% না 0.02, ওকে। সো যেমন হচ্ছে তোমার 2%, 2কে 100 দিয়ে ভাগ করলে আমার 0.02 হয় আর কি। আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে আমার প্রথম ইফ। এখন দেখো একটা ইফ কন্ডিশনে আমার এটা বলছে, তাহলে পরের কি আমি আবার ইফ লিখবো নাকি হচ্ছে আমি ইলস ইফ লিখবো আর কি? ইলস ইফ, রাইট, কারণ আমি এইটা যদি না হয় তাহলে আমি আরেকটাই ঢুকবো। ইফ মানে হচ্ছে প্রত্যেকটা ইফ সে চেক করবে। সো তাহলে আমি এই কন্ডিশনটা ক্লোজ করে দিই। কন্ডিশনটা ক্লোজ চেক করলাম। এখন আমি একটা কাজ করি, এটা হচ্ছে প্রত্যেকবার যেহেতু আমাকে 3বার 4বার লিখতে হবে, সো আমি এটাকে কপি করে বারবার কপি পেস্ট করে দিই, ঠিক আছে। সো তাহলে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাকে লিখতে হবে কি, এখানে আমাকে লিখতে হবে এলস ইফ। এলস ইফ, আচ্ছা, প্রবলেম কিন্তু এখনো শেষ হয় নাই, এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, ক্যাচটা আমি একটু পরে বলতেছি। সো তাহলে টোটাল সেল এখানে কত হবে? টোটাল সেল আমার এখানে এরপর একটা হবে গ্রেটার দেন যদি 200 হয়, ঠিক আছে। আবার এরপরে আমার কত হবে? আচ্ছা, এরপরে আমাকে কত বলছে? আমার টোটাল কয়টা কন্ডিশন দিয়েছে? কন্ডিশন অনেকগুলো থাকতে পারে পরীক্ষায়, এখানে বলছে 500। এখন কি আমি আবার এলসেফ দিব? আমার তো আসলে দুইটা হয়ে গেছে, সো এই দুইটা না হলে জাস্ট এখানে আমি কি দিব? এখানে আমি জাস্ট ইলস দিয়ে দিব, আমাকে এখানে আর কোনো কন্ডিশনটা লিখতে হবে না, কারণ আমি তো শেষটাই চলে আসি। সো প্রথমে একটা ইফ দিছি, ইফে না ঢুকলে ইলসে আসবে, ইলস ইফে সরি ইফে না ঢুকলে ইলস ইফে আসবে, ইলস ইফে যদি না ঢোকে তাহলে আমার ডিরেক্ট কোথায় আসবে? ডিরেক্ট আমার ইলসে চলে আসবে। সো তাহলে আমি এখানে এইভাবে দিলাম। এখানে আমার একটু চেঞ্জ হবে, আমি চেঞ্জটা করতেছি। সো ইলসে আসলাম। ইলসে আসার পরে আমার এখানে প্রথমে হচ্ছে যে 5%, সো প্রথমটা আমার 100, পরেরটা আমার 200, তাহলে এখানে 0.02, এখানে আমার হবে 0.01, আর এখানে তাহলে আমার কত হবে? এখানে হচ্ছে আমার 500। যেমন বলছে এখানে কত দেখো, প্রবলেমে কি বলছে? প্রবলেম বলছে যদি 500 হয় তাহলে 10%, ঠিক আছে। এখানে প্রথমটার ক্ষেত্রে বলছে 2%, পরেরটার বলছে 5, 0.1 হ্যাঁ 2, 5 আর 10%, ওকে, বুঝছি। কোশ্চেনটা আসলে উপরে আছে তো বারবার সুইচ করতে যেয়ে ভুলে যাচ্ছি আর কি। ওকে, সমস্যা নাই। সো 100, 200, আর এখানে আমার কত হবে? 500, আর এখানে আমার কত হচ্ছে? প্রথমে হচ্ছে 2%, তারপর হচ্ছে আমার 5%, আর এখানে আমার হবে 10%, ঠিক আছে। এবার ঠিক আছে, ওকে। তাহলে তাহলে আমি কন্ডিশনগুলো ঠিক মতো করে এখানে লিখলাম। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একটু একটু চিন্তা করো, সেটা হচ্ছে যে যে লেটসে আমার হচ্ছে টোটাল সেল এখানে কত আসছে? টোটাল সেল আমার দেখো এখানে, আমি যদি এই জিনিসটা একটু চিন্তা করি, এই জায়গাটা, সো আমি যেভাবে প্রোগ্রামটা লিখছি সেভাবে আমি একটু চিন্তা করি। এখানে আমার টোটাল সেল কত আসছে? 180, 180, আর হচ্ছে 50, 18, 50, 230, ঠিক আছে। সো 230 যদি হয়, তাহলে তুমি যখন এই প্রোগ্রামটা রান করবা, তাহলে তুমি যখন এই যে ইফে চলে আসবা, ঠিক আছে, এই টোটাল সেলে এখন তাহলে কত এসে জমা হবে? 230 এসে জমা হবে। 230 দিয়ে যখন জমা হবে, এই জায়গাতে যখন এসে ইফ কন্ডিশনটা চেক হবে, তখন কিন্তু 230 দিয়ে প্রথমে চেক করবে। সো 230 কি 100 থেকে বড়? তখন তুমি কি করবে? ওই 2% দিয়ে তুমি আসলে ট্যাক্সটা বের করে ফেলবা। বাট 230 হইলে আমার আসলে কোন কন্ডিশনে যাওয়ার কথা ছিল বলে তোমার মনে হয়? 230 হইলে কিন্তু আমার এই কন্ডিশনের মধ্যে যাওয়ার কথা ছিল, 5% অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু তুমি যেভাবে প্রোগ্রামটা লিখছো সেক্ষেত্রে তোমার এই 2% এইটা অ্যাড হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি প্রোগ্রামটা একটু ভুলভাবে লিখছি, রাইট? মানে এই জায়গাটা কি বুঝতে পারছো? এই জায়গাটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। যখন আমার প্রথম কন্ডিশনটা ছিল, প্রথম কন্ডিশনে আমার ছিল কত? 120। সো 120 কিন্তু তোমার এক্ষেত্রে খুব সহজেই জিনিসটা পাস করতেছে। হ্যাঁ, 100 সমান বা 100 থেকে বড় হলে আমি 2% ট্যাক্স অ্যাড করব, এই তাহলে 120-এর ক্ষেত্রে আমার প্রবলেমটা সুন্দরভাবে কাজ করলো, 2% অ্যাড হইলো। বাট আমি যখন এই শর্তটা, এই যে ডে 3-তে যখন আমি এই 230 টাকা আমার ওই দিন সেল হয়েছে, সো 230-এর ক্ষেত্রে আমার কত পার্সেন্ট অ্যাড হওয়ার কথা ছিল? 230 হলে 200 বেশি হলে আমাকে 5% অ্যাড করতে বলছে। তাহলে 5% হইলে আমি যখন এই প্রোগ্রাম ওয়াইজ নিচে যেতে থাকবো, এখানে এসে আমার কত হবে? 230 হবে। সো 230 কিন্তু 100 থেকে বড়, তখন আমি 2% করে দিতেছি, তাহলে আমার প্রবলেমটা মানে আমি যে সলিউশনে লিখছি এখানে একটা ভুল আছে। সো এই ভুলটা এড়ানোর জন্য আমি জাস্ট কয়েকটা জায়গায় চেঞ্জ করে দিলেই প্রবলেমের ভুলটা সলভ হয়ে যাবে। সো কোথায় চেঞ্জ করতেছি একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে 3টা জায়গায় যে আমি কন্ডিশনটা দিছি না, এই কন্ডিশনগুলোকে আমি একটু চেঞ্জ করে দিব। এই কন্ডিশনগুলোকে আমি একটু চেঞ্জ করে দিই। এই কন্ডিশনগুলোকে আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, সো তাহলে আমি একটু সবুজ কালি দিই, তাহলে ভালোভাবে বোঝা যাবে। সো তাহলে এখানে দেখো, প্রথমে তুমি সব থেকে বড়টা দিলা,
সব থেকে বড়টা দিলা, তাহলে এখানে কত 0.1। তারপরে এখানে তুমি কি দিলা 200টা দিলা এবং এখানে 0.02 দিলা। এরপরে তুমি এখানে কি দিলা, সরি 0.01, কারণ এটা সবার শেষের কন্ডিশন, ওখানে তোমাকে 100 দেওয়ার চেক করতে হচ্ছে না। এবার তুমি এখন প্রোগ্রামের আউটপুটগুলো একটু ম্যাচ করে দেখো। দেখো তোমার প্রথমে কত আসছে, 120 আসছে। ওকে, ভালো কথা। 120 যখন আসছে তখন তোমার এখানে তুমি কত পাইছো, এখানে তুমি টোটাল সেলে কত পাইছো, টোটাল সেলে তুমি 120 পাইছো। ওকে, 120 120 কি 500 সমান বা বড়? তার মানে আমার এই ইফ কন্ডিশনে ঢুকতেছে না। আমি এখন দ্বিতীয় ইলসে যাব। এখানে কি আমার 120 এটা কি 200 থেকে সমান অথবা বড়? এটাতেও ঢুকতেছে না। লাস্টে আমি ইলসে যে আমি ওই 120 এর কাজটা করব। আচ্ছা, ভালো কথা। তার মানে আমার ফার্স্ট টেস্ট কেসটাও মোটামুটি সফলভাবে কাজ করছে এবং দেখো ট্যাক্সটে কিন্তু আমার ওই 2.4 টাকায় আসা উচিত এবার। এরপরের যখন আমার যে ইনপুটটা আছে, এখানে দেখো তুমি, এখানে যখন তুমি করবা, সরি 3 নম্বরের ক্ষেত্রে তোমার 230 আসছে। তো তুমি লুপ টুপ চালায় টোটাল সেল বের করলে কত, টোটাল সেল বের করলে তুমি হচ্ছে আসলে 230। এবার ফার্স্ট টেস্ট কেসে যখন এখানে 230 আসবে, তখন তুমি দেখতেছো না এটা ফলস, তার মানে এই তোমার হচ্ছে যে 10%টা অ্যাপ্লাই হবে না। আচ্ছা, ভালো কথা। এরপরে এখানে হচ্ছে 230। এবার কিন্তু আমি জানি যে 230 হলে আমার কিন্তু কত 5%টা অ্যাড করতে হতো। সরি, এখানে আমার 5 হবে, আমি বারবার ভুল করতেছি। সো আমার এখানে 5%টা অ্যাড হবে। সো তাহলে 230 কিন্তু 200 সমান, সরি 200 সমান না, কিন্তু 200 থেকে বড়। কিন্তু আমি জানি যে 230 হলে আমার 5% ট্যাক্স অ্যাড করতে হতো এবং সেটাই কিন্তু আমি অ্যাকচুয়ালি করছি এখানে। তাহলে আমার এই থার্ড টেস্ট কেসটাও কিন্তু পাস করছে। অ্যান্ড তুমি দেখো এবার কিন্তু তোমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রান করবে। সো এখানে কন্ডিশন তোমাকে হচ্ছে যে এই অনুযায়ী দিছে যে প্রথমে 100, প্রথমে 200, তারপরে 500 এভাবে করো। বাট অ্যাকচুয়ালি তুমি যদি এভাবে করতা, সবাই ওইভাবেই করবে পরীক্ষায় এবং স্যারও প্রশ্নে ওভাবেই দিবে, এমনভাবে দিবে যাতে তুমি ভুল করো এবং হচ্ছে যে এমনভাবে করো যাতে করে তুমি ভুল করো, ঠিক আছে? তো তাহলে আসলে প্রবলেমটা হবে এবং মানে এখন তুমি যে কোনো ইনপুট দাও, এই টেস্ট কেসটা মোটামুটি পাস করতে পারে আর কি, ঠিক আছে? সো এখানে যেহেতু আমরা মাত্র 3টা ইনপুট নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই আসলে এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। যখন আমরা n সংখ্যক নিয়ে কাজ করব, সেখানে আরও অনেক ধরনের কন্ডিশন আসতে পারে, বাট এটা আমাদের হেডেক না। আচ্ছা, তো তাহলে এখন আমাদের ফাইনাল কাজ কি? আমরা হচ্ছে যে ট্যাক্সটাও পাইলাম, টোটাল সেলটাও পাইলাম। সবার শেষে ট্যাক্সটাও পাইছি, যখন সেলটাও পাইছি, সবার শেষে আমি কি করব? সবার শেষে আমি আসলে এই ট্যাক্সটা এখানে এসে আমি হচ্ছে যে ডাবল টোটাল সাম, সরি টোটাল ট্যাক্স দেন হচ্ছে সাম, এইটা করব। এখানে আমি কি করব? প্রথমে ট্যাক্সটা নিব আর হচ্ছে টোটাল সামটা নিব। তাহলে আমার ট্যাক্স প্লাস টোটাল সামটা চলে আসলো, রাইট? আচ্ছা, সো তাহলে এই পর্যন্ত হচ্ছে যে আমার কি, এই পর্যন্ত আমার এই টোটাল ট্যাক্স সামের মধ্যে আমার এই জিনিসটা চলে আসছে। কোন জিনিসটা? এই যে এই 122 টাকা, 122.4 এই জিনিসটা আমার চলে আসছে, ঠিক আছে? এখন আমাকে এই ওয়াইজ প্রিন্ট করতে হবে। সো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই জিনিসটা প্রিন্ট করার জন্য আমার আসলে আউটপুটের দিকে যদি আমি একটু নজর দিই, আউটপুটটা মানে আমি কোন লুপের মধ্যে কোনটা রাখবো, এখানে একটা কনফিউশন বাড়তে পারে সবার, যে তাহলে যখন আমি ডে 1 নিয়ে কাজ করতেছি, সো ডে 1 এর ক্ষেত্রেই আমার আসলে এই জিনিসটা কি করতে হতো, ডে 1 এর মধ্যেই, মানে আমার যে ইনার লুপ আছে, একটা হচ্ছে আউটার লুপ, একটা হচ্ছে ইনার লুপ, ইনার লুপের মধ্যেই তোমাকে এই প্রিন্ট স্টেটমেন্টটা লিখতে হতো, ঠিক আছে? ওকে, সো তাহলে ইনার লুপের মধ্যে লিখবো নাকি আউটার লুপের মধ্যে লিখবো, এই কনফিউশনটা হতেই পারে। সো আমি তোমাকে বলবো যে এই প্রবলেমটা যখন তুমি ভিডিওটা দেখবা বা দেখতেছো, তারপরে হচ্ছে তুমি নিজে একটু চিন্তা করবা যে আচ্ছা ইনার লুপের মধ্যে দিলে আমার এটা কাজ করবে নাকি আউটার লুপের মধ্যে দিলে এটা আমার কাজ করবে। সো এই জিনিসটা কিন্তু বোঝাটা পরীক্ষার মধ্যেই ইম্পর্টেন্ট। আমি এখন তো বলে দিবই, বাট তোমাকে কিন্তু ওটা পরীক্ষার মধ্যে বের করতে হবে। আচ্ছা, সো তাহলে আমি ডবল সামটা বের করলাম। এরপরে আমার অ্যাকচুয়াল কাজ কি? এরপরে অ্যাকচুয়াল কাজটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এখন এখানে একটা ক্যাচ আছে, আমি একটু বড় করে লিখি। ক্যাচটা কি? সেটা হচ্ছে তোমাকে এভাবে লিখতে হবে, SYSTEM সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফ, ঠিক আছে? প্রিন্ট এফ কেন দিলাম সেটা আমি ব্যাখ্যা করতেছি। এই প্রিন্ট এফ জিনিসটা তুমি পরীক্ষাও ফেস করবা, বাট 90% স্টুডেন্ট প্রিন্ট এফ ইউজ করবে না, জাস্ট প্রিন্ট এলএন ইউজ করবে। এই জন্য এখানে তার 1 মার্ক বা হাফ মার্ক কাটা যাবে। সো এখানে প্রিন্ট এফ জিনিসটার মর্মার্থ আমি বলতেছি, দেখো। সো এখানে আমার কি হবে, এখানে আমার সিনট্যাক্সটা এরকম হবে, ডেইস পার্সেন্টেজ ডি টোটাল সেল উইথ ট্যাক্স, ঠিক আছে?
total sale with tax percentage point 1 L সরি f স্ল্যাশ n। আচ্ছা, এই প্রত্যেকটা লাইনের মানে কি আমি বলতেছি, বাট তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা একটু ছোট করে নিতে হবে। সো এই সিনট্যাক্সটা বোঝাটা জরুরি, আউটপুটের সাথে এটা কিভাবে সম্পর্কিত সেটা তাহলে তুমি খুব ভালো বুঝবা। আচ্ছা, সো তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি কি করলাম, এখানে আমি প্রিন্ট ফাংশনটা ইউজ করছি, আমি প্রিন্ট এলএন বা প্রিন্ট নিউ লাইন এটা ইউজ করিনি, আমি প্রিন্ট ফাংশন ইউজ করছি। সো প্রিন্ট ফাংশন ইউজ করার পরে আমি যদি এখানে আউটপুটটা দেখতে চাই, তো দেখো যেখানে যেখানে তোমার নাম্বার আসছে, এখানে একটা 1 আসছে, এখানে একটা নাম্বার আসছে, বাট এই নাম্বারের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি, আমার পূর্ণ সংখ্যার পরে একটা দশমিক বসছে, তারপরে একটা মাত্র কি বলছে, একটা মাত্র হচ্ছে যে দশমিকের পরে একটা ভ্যালু বসছে। দ্যাটস ওয়াই আমি এখানে এই যে পয়েন্টের পরে দেখো 1 দিছি। সো এই লাইনটার পারপাস হচ্ছে এই যে পার্সেন্টেজের পরে অ্যাকচুয়ালি তুমি একটা ভ্যালু লিখো। তো এই যে ভ্যালুটা লিখছো এটা আসলে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, তুমি একটা ফ্লোট দিছো এখানে এফ দিয়ে, এটার মানে বোঝাচ্ছে যে আমি একটা দশমিক সংখ্যা লিখতে চাই, তবে সেই দশমিক সংখ্যাটা পূর্ণ সংখ্যার এক ঘর পরে হবে। আর এই স্ল্যাশ এন মানে হচ্ছে নতুন লাইনে প্রত্যেকবার এই লাইনটা যখন পুরো লাইনটা আমার যখন এক্সিকিউট হবে, তারপরে তুমি নতুন লাইনে আমার যেন কারসারটা যায়, তারপরের প্রিন্টটা আমার তারপরের লাইনে হবে, জিনিসটা এইভাবে বুঝাইছে। আচ্ছা, তো আমি তোমাকে আবারও বলবো এই কোডগুলো তুমি নিজে নিজে, আমি সলিউশনটাও দিয়ে দিব, তুমি রান করে দেখো, তাহলে বুঝতে পারবো। ওকে, সো তাহলে এখানে কি বলছে, পার্সেন্টেজ দেওয়ার মানে কি, পার্সেন্টেজ দেওয়ার মানে হচ্ছে, হ্যাঁ বলো। আচ্ছা আমি বলতেছি, সো আমি লাস্টে থেকে আসতেছি। সো এই প্রিন্ট সরি স্ল্যাশ এন এর মানে কি, স্ল্যাশ এন এর মানে আমরা প্রিন্ট এলএন দিয়ে কি বুঝি, প্রিন্ট এলএন দিয়ে বুঝি যে নিউ লাইনে প্রতিবার প্রিন্ট করো। সো এখানে যেহেতু আমি প্রিন্ট এলএন ইউজ করি নাই, আমি কি ইউজ করছি, আমি স্ল্যাশ এন ইউজ করছি। স্ল্যাশ এন এর যা কাজ, প্রিন্ট এলএন এর পরে যে এলএন আছে সেটার কাজও সেম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমি টেক্সটে এই টেক্সট ওয়ার্ডটার পরে অ্যাকচুয়ালি আমি কি আনতে চাই, টেক্সট ওয়ার্ডের পরে আমি অ্যাকচুয়ালি এরকম একটা দশমিক সরি এরকম একটা ফ্লোটিং বা হচ্ছে ডাবল ভ্যালুটা আনতে চাই। সো এটা হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু, ফ্লোটিং যা ডাবল তা, রাইট। সো এখানে দশমিকের পরে আমি এক ঘর দেখাতে চাই, তোমার পরীক্ষায় দেখবা যে তোমার দশমিকের পরে তোমার পরীক্ষায় লেখা আছে এরকম 0.251, তার মানে দশমিকের পরে এখানে কত ঘর লেখা আছে, 3 ঘর। তাহলে তুমি এভাবে দিবা পার্সেন্টেজের পরে একটা ডট, ডটের পরে তুমি কি দিলা, ডটের পরে ধরো যে 3 দিলা, তারপরে তুমি এফ দিবা, তারপরে তুমি যদি নিউ লাইনে বলে নিউ লাইনটা দিবা। সো এটা হচ্ছে এই দশমিকের পরে 3 ঘর লেখার কোড। তবে তোমাকে অবশ্যই প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করতে হবে, আদারওয়াইজ এই জিনিসটা তুমি অ্যাচিভ করতে পারবে না। ওকে, সো তাহলে এখন হচ্ছে যে দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, এই 1 2 3 4 এগুলাও কিন্তু একটা নাম্বার, বাট এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি কি, এই নাম্বারগুলো তো একটা ইন্টিজার নাম্বার, রাইট। কিন্তু আমাদের হচ্ছে যে মানে জাভা সিনট্যাক্স অনুযায়ী যখন তুমি প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করো, সেখানে তুমি ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি ইউজ করবা, আর তোমার যদি ফ্লোটিং ভ্যালু থাকে তাহলে তুমি এখানে এফ ইউজ করবা। এখন বলো যে তুমি পুরোটা জিনিসটা নিয়ে তুমি ক্লিয়ার কিনা। ডে এর পরে কিন্তু আমার 1 হইতো, রাইট। সো ডে এর পরে যে আমার 1 হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে কি দিছি, একটা পার্সেন্টেজ ডি লাগাই দিছি। সো ফার হচ্ছে যে এটাই এখানে বলছিল। অ্যান্ড তারপরে আমি কি করব, তারপরে আমি আমার হচ্ছে যে আমার যে ইনার লুপ থেকে আমি বের হব, এটা হচ্ছে ইনার লুপ শেষ। ইনার লুপের পরে আমার আরেকটা লুপ, কোটেশনটা কোথায় শেষ হবে? হ্যাঁ কোটেশনটাও এখন দেখাচ্ছি, দাঁড়াও আমি হচ্ছে যে এটা হচ্ছে ইনার লুপ শেষ। আরেকটা কোশ্চেন ছিল। বলো। আচ্ছা ভাইয়া, আমরা তো প্রিন্ট লাইন লেখার সময় যদি কোনো ভ্যারিয়েবল মনে করেন ডিক্লেয়ার করা থাকে, তখন তো আমরা প্লাস ইউজ করি, এটা কি প্রিন্টএফ এর ক্ষেত্রে এরকম না? আচ্ছা হ্যাঁ, যেমন হচ্ছে, হ্যাঁ এটা ভালো একটা প্রশ্ন করছো। যেমন নর্মাল যখন আমরা প্রিন্ট এলএন ইউজ করি তখন কি করি, যে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তারপরে যদি আমি ধরো যে আই আনতে চাই তাহলে আর স্ট্রিং দিব না, এরকম প্লাস দিব, তারপর আবার যদি স্ট্রিং লিখতে আমি আরেকটা লিখবো। তো তাহলে এখানে কি দাঁড়ালো, আমি যখন প্রিন্ট এলএন ইউজ করবো তখন আমাকে সিনট্যাক্সটা এভাবে লিখতে হতো, বাট যখন আমি প্রিন্ট ফাংশন ইউজ করবো তখন কি করতে হবে আমাকে, তখন অ্যাকচুয়ালি আমাকে এই পুরোটা একটা স্ট্রিং হিসেবে কল্পনা করতে হবে। অ্যান্ড এই যে এখানে যে আমাকে স্ট্রিংটা ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে যে আমি তোমার হচ্ছে যে এখানে জাস্ট লিখে দিব, জাস্ট লাইনটা টেনে দিব, দ্যাটস ইট। আচ্ছা আমাকে কি এরপর আর কিছু প্রিন্ট করতে বলছে নাম্বারের পরে, দেখি তো। আচ্ছা নাম্বারের পরে কিন্তু আমার অ্যাকচুয়ালি আর কোনো কিছু প্রিন্ট করতে বলে নাই, ঠিক আছে।
সো আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই প্রিন্টএফ ফাংশনের ক্ষেত্রে এই যে তুমি পার্সেন্টেজ ডি যে দিতেছো, এখানে 1 কিভাবে বুঝবে? এই 1টা তো আমাকে বোঝাতে, এরপরে কিন্তু আমার 2 আসতে হবে, এরপর আমার 3 আসতে হবে, এরপর আমার 4 আসতে হবে, রাইট? সো এই যে 1 বুঝবে, এই 1 বোঝার জন্য এখানে সিনট্যাকটিক্যাল ছোট্ট একটা মিসিং আছে। সেটা হচ্ছে যে তোমার স্ট্রিংটা কিন্তু এই পর্যন্ত শেষ, তুমি এখানে একটা কমা দিলা, এরপরে কমা দেওয়ার পর আমি লাল কালি দিয়ে লিখি, বা সরি পার্পল দিয়ে লিখি। সো কমা দেওয়ার পরে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আইটা দিতে হবে। এই আইটা আসলে কোথাকার আই বলো তো? এই আইটা কিন্তু আসলে এই যে আই, যেটা আমার ইনার লুপে ছিল, মনে আছে? ইনার লুপের আই। সো এখান থেকে আমি প্রথমে 1 পাইছি, সেই 1টা আমার কোথায় আসবে? কারণ এখানে দেখো তোমার ডে 1টা এখানে আনতে বলছে, সো তুমি ডে 1টা আনলা। ডে, তুমি আই ছাড়া তো 1 তো পাবা না, রাইট? সো এই কথাগুলো আরেকবার একটু দেখো, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। তো তাহলে আমার সিনট্যাক্সটা ফাইনালি কি দাঁড়ায় দিছে, এই যে পার্সেন্টেজ ডি, এটা এই যে পার্সেন্টেজ ডি এর পারপাস কি, আমাকে একটা ইন্টিজার ভ্যালু আনতে হবে। সো প্রথম লুপের যখন আমার লুপটা রান হওয়া শেষ হবে তখন আমার কিন্তু 1 আনতে হবে। সো 1টা আমি কই থেকে পাবো? এই যে সবার শেষে আমি একটা 1 দিছি, সরি সবার শেষে যে আমি একটা আই দিছি, এই আই থেকে প্রতিবার আই এর ভ্যালু 1 হবে, তারপর আই এর ভ্যালু 2 হবে, তারপর 3 হবে, তারপর 4 হবে। আমি এই কোডটা রান করেও দেখাই দিছি, তাহলে তুমি আরো ভালো করে ক্লিয়ার হবা যে হ্যাঁ আই দিলে কি হতো, আই না দিলে কি হতো, এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। অ্যান্ড ফাইনালি আসলে হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওই যে ওটাই তো বললাম যে এটা হচ্ছে তোমার একটা স্ট্রিং, কিন্তু এই স্ট্রিং এর মধ্যে যে পার্সেন্টেজ, এই যে এখানে একটা পার্সেন্টেজ 0.1f/n বলছে, এটার পারপাসটা তো আমি বললাম। সো এটা হচ্ছে আমার দশমিকের পরে এক ঘর ভ্যালু প্রিন্ট করবে, একটা দশমিক ভ্যালু। আর এই যে এই জায়গায় টেক্সটের পরে দেখো, টেক্সটের পরে আমি কি দিছি, এখানে একটা ভ্যালু দিছি। সো প্রতিবার তো আমার ভ্যালুটা চেঞ্জ হবে, যেমন ডে 1 এর ক্ষেত্রে আমার কি হতো, ডে 1 এর ক্ষেত্রে আমার এই ভ্যালুটা এখানে আসতে হতো। সো এই ভ্যালুটা আসলে কই থেকে আসবে, আমি এটা বের করছি। তো আমি তো এটা কোথায় বের করছি, এই যে দেখো টোটাল ট্যাক্স সাম, এই জিনিসটা আমি বের করছি। সো তুমি কমা দিয়ে এখানে কই গেল আমার প্রিন্টএফ ফাংশনটা, হ্যাঁ। সো তুমি কমা দিয়ে এখানে টোটাল ট্যাক্স সাম, আচ্ছা এই জিনিসটা আমি আরেকবার বলতেছি, তাহলে তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একটু মিশাই দেই ছোটখাটো জিনিসগুলো। হ্যাঁ একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হাইফেন কি ইউজ করা যাবে টোটাল ট্যাক্স? আচ্ছা তুমি বলতে চাচ্ছ যে তুমি এরকম লিখবা টোটাল, মানে মিডিলে আর কি, রাইট? মানে হাইফেনটা, হ্যাঁ হাইফেন কি ইউজ করা যায়? নরমালি আসলে আমি কখনো দেখি নাই, আমি আসলে যে আন্ডারস্কোর সব জায়গায় দেখছি। আর হাইফেন ইউজ করলে এটাকে আসলে মানে ধরা যায় যে টোটাল এবং নেগেটিভ মাইনাস টেক্সট এভাবেও চিন্তা করতে পারে। বাট তুমি আসলে কোথাও মানে কম্পিউটার প্রোগ্রামিং এ কোথাও এরকম দেখবা না, ঠিক আছে? কোডিং এ সবসময় তুমি হচ্ছে আন্ডারস্কোরই দেখবা। সো আন্ডারস্কোর ইউজ করা বেটার। বাট তুমি একটু জিপিটি রে জিজ্ঞাসা করে দেখো যে এটা লেখা যায় কিনা। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, কখনো লিখি নাই অ্যাকচুয়ালি। ভাইয়া প্রিন্টএফ এর পরে কি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন? সেকেন্ড ব্র্যাকেট হবে সবসময় প্রিন্টএফ এর পরে? না না, এটা আমি ওই লিখতে লিখতে ফাস্ট ফরওয়ার্ড করছি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এগুলা কাজ হয়। দেখো ফার্স্ট 1 ক্লোজ। আচ্ছা তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হলো, এখানে দেখো ডে, এখানে আমার 1 আসবে। এই 1টা আমার কই থেকে আসবে? এই যে যেখানে আই লিখছি এই আই থেকে এটা এখানে অ্যাক্সেসটা পাবে। আর এই যে টেক্সটের পরে আমার হচ্ছে ট্যাক্সের পরে কি, এখানে আমি হচ্ছে যে দশমিকের পরে এক ঘর প্রিন্ট করব, দ্যাটস ওয়াই এই জিনিসটা লিখছি। অ্যান্ড এইটা কই থেকে অ্যাক্সেস পাচ্ছে, এখান থেকে পাচ্ছে। সো আমার অর্ডারিংটা মেনটেন করতে হবে। সো প্রথমে দেখো আমি আয়ের ভ্যালুটা চাই, দ্যাটস ওয়াই আই হচ্ছে আমার আগে আছে, আইটা আগে আছে। যদি আমার এই জিনিসটা আগে থাকতো তাহলে আমি আগে এইটা লিখতাম, তারপরে আই লিখতাম। সো আজকে আই হোপ নতুন এই জিনিসটা শিখলাম। সত্যি কথা বলতে মিডের আগ পর্যন্ত আমি যখন 110 করছি আমি নিজেও এটা জানতাম না, পরীক্ষায় এই কনসেপ্টই দিছে এবং প্রতিবারে এই এফ দিয়ে দেয়, পোলাপান এফ এর জিনিসটা পারে না, অ্যান্ড ওখানে স্যাররা 1 মার্ক করে নিয়ে নেয় বা হাফ মার্ক করে নিয়ে নেয়। সো এই প্রিন্টএফ ফাংশনটা নিয়ে আজকে একটু পড়াশোনা করবা, বেশি না, আধা ঘন্টা বা 10 মিনিট একটু বুঝলেই তুমি আসলে হাফ মার্ক পেয়ে যাচ্ছ আর কি। সো প্রিন্টএফ ফাংশনটা কি কাজ করে, আর আমি আবারও বলতেছি এই প্রিন্টএফ ফাংশনটা আমি আসলে আমার ক্লাস 1-এ খুব ভালোভাবে বুঝাইছি, ঠিক আছে? একদম এই প্লে লিস্টের ক্লাস 1। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার ইনার লুপ শেষ, এটা হচ্ছে আমার আউটার লুপ শেষ। তারপরে হচ্ছে যে আমার আরও একটা হচ্ছে যে উপরে একটা লাইন থাকে না, এই যে এইটা 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 এগুলা আসলে আমি গুলা দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? তো শেষ করে দিব। সো ফার এটাই ছিল। একটা কোশ্চেন ছিল, বলো। এই যে টোটাল যে সামটা, টোটাল টেক্সট সামটা, এটা কি ইনার লুপে হবে নাকি আউটার লুপে হবে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার আউটার লুপে হবে, এটা হচ্ছে তোমার আউটার লুপে হবে। দেখো লুপ থেকে বের গিয়ে বের হচ্ছে, হ্যাঁ কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তুমি তো সবার শেষে যে টোটাল সামটা কাজ করতেছো। সো আমি কি এখানে এটা লিখছি? না, এটা এটা এখানে হবে না,
এই যে তোমার হচ্ছে যে ডবল সাম যেটা হয়েছে, এই যে ডাবল যেটা করছো, ডাবলের পরে যখন তুমি প্রিন্ট করছো, এই প্রিন্টটা অ্যাকচুয়ালি কোথায় হবে? এই প্রিন্টটা আসলে আউটার লুপে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইনার লুপ শেষ। আর এইটা হচ্ছে, এটা তো অনেক নিচে লিখছি, সো এটা একটু উপরে লিখি, এটা আমার আউটার লুপের শেষে হবে। সো কেন এটা আমার আউটার লুপের শেষে হবে? কারণ কি, তুমি দেখো আমার আউটার লুপটা, এই যে দেখো আমি এখানে যে লিখছি, আমার আউটার লুপ কোনটা? আমার আউটার লুপ হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। সো আমার আউটার লুপ কতবার চলছে? 4বার না? 4বার চলছে, রাইট? আর এই জিনিসটা আমার কয়বার চলছে? এই কই গেল, হ্যাঁ, এই জিনিসটা আমার 3বার চলছে। সো আমার যে 4বার চলছে, এবং আউটপুটে দেখো তোমার আউটপুট কয়টা চাইছে? 4টা। সো তুমি এই আউটপুটটা দেখে ডিসিশন নিবা যে এই লাইনটা আসলে কার প্রপার্টি। এই লাইনটা কিন্তু তোমার আউটার লুপের প্রপার্টি, ইনার লুপের না। কারণ এখানে 4বার আমাকে প্রিন্ট দেখাতে হবে। যেহেতু আমার আউটার লুপ 4বার ঘোরে, তার মানে যখন আমার পুরো প্রোগ্রামটা এইভাবে রান হবে, রান হইতে হইতে নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পরে যখন তোমার ইনার লুপটা শেষ হবে, তারপরে তুমি এই এই তারপরে তুমি আসলে আউটার লুপের শেষ হওয়ার আগে তুমি আসলে এই লাইনটা প্রিন্ট করে দিবা। তাহলে দেখো, শেষ হওয়ার আগে এই জিনিসটা প্রথমে একবার প্রিন্ট হবে, 2বার প্রিন্ট হবে, 3বার প্রিন্ট হবে, 4বার প্রিন্ট হবে। সো তখন তুমি আউটার লুপটা শেষ করে দিবা। এভাবে করে তুমি ইনার লুপ আর আউটার লুপটা কিভাবে মানে কোনটা কার মধ্যে অ্যাকচুয়ালি যাবে, এটা তুমি খুব ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে? সো এখানে তুমি কি বলছো যে ভাই ভাই প্রিন্টএফ ছাড়াও আমি করছি, ক্যালকুলেশনগুলো প্যারেনথেসিস দিলে ক্যালকুলেট করে দেয়। সিস্টেম আউট ডট ডে, তারপরে 1, হ্যাঁ, টোটাল সাম, ট্যাক্স, টোটাল সাম, আচ্ছা, এখন তোমার মজার কথা বলি। তুমি যে প্রবলেমটা বলছিলে একটা ফ্যাকাল্টিকে, আমি বলছিলাম যে স্যার প্রিন্টএফ ফাংশন ইউজ করা তো প্যারা। সো আমি হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রিন্টএফ না দিয়েও তো এটা সলভ করতে পারতাম। উনি আমাকে বলছে ঠিক আছে করো তো। দেন আমি সলভ করে দেখাইছি যে স্যার এই যে দেখেন 532 পয়েন্ট আমার হচ্ছে যে এই 1 আসছে। তো উনি আমাকে বলছে যে আমি তোমাকে এখন একটা প্রবলেম দিলাম যে তুমি দশমিকের ঘরে 4 ঘর প্রিন্ট করে দেখাও বা 5 ঘর প্রিন্ট করে দেখাও, তখন তুমি কি করবা? তখন আমি তাকায় আছি যে তখন তো আমি আসলে আর এই নর্মাল ওয়েতে আসলে সলভ করতে পারবো না। তখন কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ওই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করে ফ্যাকাল্টি যতগুলো ঘর দশমিকের পরে প্রিন্ট করতে বলছে ততগুলাই করতে পারবো। সো তুমি প্রিন্ট এলএন দিয়ে তোমার নিজের মন মতো দশমিকের পরে ভ্যালু বের করতে পারবা না, এটা তোমাকে বুঝতে হবে। সো তুমি সলিউশন করে দিতে পারো, বাট ফ্যাকাল্টি তোমার ওখানে মার্ক কাটবে, কারণ ফ্যাকাল্টি এখানে তো এই প্রবলেমের ক্ষেত্রে তুমি 0.1 মানে দশমিকের পরে 1 ঘর ভ্যালু তুমি আনতেই পারো, এটা প্যারা নাই। কিন্তু পরীক্ষায় দেখবা যে দশমিকের পরে 3 ঘর ভ্যালু দিছে। সো 3 ঘরের ক্ষেত্রে তো বললাম যে 3 ঘরের ক্ষেত্রে তোমাকে ওই সিনট্যাক্সটা লিখতে হবে। কোন সিনট্যাক্সটা? এই যে এই জায়গাতে এসে তুমি দশমিকের পরে এখানে 3 দিবা। ঠিক আছে? আচ্ছা, সো সো তাহলে আমরা ইনিশিয়ালাইজেশনের প্লেসমেন্ট গুলো আরেকবার একটু বলবেন? আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে তুমি ইনিশিয়ালাইজেশন, যে দেখো এখানে আমি যে 2টা ইনিশিয়ালাইজ করছি, এই জিনিসটা যদি তুমি লুপের বাইরেও করতা তাহলে কি অ্যাকচুয়ালি প্রবলেম হইতো কিনা সেটা তোমাকে এখন ভাবতে হবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, যে প্রথমবার যখন আমার টোটাল সাম ছিল, এই টোটাল সামটা আমার প্রতিবার চেঞ্জ হচ্ছে না কেন? একটু ভালো করে দেখো। আমি যখন প্রথমবার এই জায়গাতে আসছি, মানে কোথায় হবে সেটা তুমি এই প্রবলেমটা দেখলেই বুঝতে পারবা। আমি যখন প্রথমবার এখানে কাজ করতেছি 30, 40, 50 এই 3টা নিয়ে, আমি চাচ্ছি যে এই 3টার আমার সামেশন দিক। সো এখানে সামেশন কত পেলাম? 120। তাহলে এই ইনার লুপটা শেষ হওয়ার পরে তুমি চাচ্ছ না যে টোটাল সামটা 0 হয়ে যাক, 0 হয়ে আমার ডে 2 এর জন্য আবার নতুন করে টোটাল সাম যোগ হোক। তুমি যদি টোটাল সামটা 0 না করো, তাহলে তোমার এখানে 120-এর সাথে এই জিনিসগুলো যোগ হয়ে যাচ্ছে না? মানে হচ্ছে কিনা অ্যাকচুয়ালি? জি ভাই। তাহলে আমাকে কোনোভাবে টোটাল সামটা এই ডে 2 তে ঢোকার আগেও 0 করতে হবে, অ্যান্ড সিমিলার ওয়েতে ডে 3 তে ঢোকার আগেও 0 করতে হবে। এটা 0 করার ওয়ে আসলে কোথায়? তুমি এখন কোডে একটু যাও। আচ্ছা, ইনার লুপে দেখো, ইনার লুপের শেষে আমি আসলে কি করছি? ইনিশিয়ালাইজ করছি। এখন অনেকে কি করে, এই লুপের বাইরে একবারে সবগুলা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে, বাট দিস ইজ এ ভেরি মানে রং কনসেপ্ট। ঠিক আছে? সো তুমি কোথায় ইনিশিয়ালাইজ করবা সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আমি তো এখানে সাম বের করতে চাচ্ছি এবং প্রতিবার আমার সাম আসবে ডিফারেন্ট। সো তাহলে এই সামের সাথে তো এই সামের কোনো সম্পর্ক নাই, এখানে একটা সেপারেট সাম আসবে, এখানে একটা সেপারেট সাম আসবে। বাট তাহলে তুমি এখন বলতে পারো যে ভাই আমি প্রতিবার আলাদা আলাদা ভ্যারিয়েবল ইউজ করবো, ওটাও একটা ভুল জিনিস। তোমাকে একটা ভ্যারিয়েবল ইউজ করতে হবে এবং এই প্রবলেমটাও সলভ করতে হবে। তাহলে ওইটা কি, এবং এটাই হচ্ছে ইফিশিয়েন্ট ওয়ে। ওকে, তাহলে আমি এগুলো সব কাটলাম। তো তাহলে দেখো, যখন আমি এই যে ইনার লুপ
যখন এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার আউটার লুপ, এইটা হচ্ছে আমার আউটার লুপ। আউটার লুপে এখানে আয়ের ভ্যালু কত আছে 1, তার মানে আমার ডে 1 এর জন্য কাজ করতেছে। সো ডে 1 এ যখন টোটাল সামটা নিব তখন আমার কিন্তু 0 আছে। আচ্ছা ভালো কথা, আমি জানি 0ই থাকা উচিত। তারপর আমি ইনার লুপে ঢুকলাম, ইনার লুপে ঢুকে আমার প্রোডাক্টে কত দিল, 30 দিল, তারপর 40 দিল, তারপর 50 দিল, অ্যান্ড সেটা আমি এই টোটাল সামে নিলাম 120 করে ফেললাম। ঠিক আছে, 120 করার পরে আমার হচ্ছে যে এই লুপটা এখানে শেষ করে ফেললাম। ঠিক আছে, এরপর শেষ করার পরে শেষ করার ফলে আমি এখানে কি করলাম, শেষ করার ফলে আমি এখানে এসে এই ক্যালকুলেশন করে আমি হচ্ছে টেক্সটের জিনিসটাও ক্যালকুলেট করে ফেললাম। টেক্সটের জিনিসটা ক্যালকুলেট করে এই যে দেখো এখানে আমি এই টোটাল যে ট্যাক্স মানে টোটাল যে ভ্যালু সেটাও আমি এখানে বের করে ফেললাম। বের করার পরে হচ্ছে যে আমি ইনার লুপ শেষ করলাম। ঠিক আছে, ইনার লুপ শেষ করার পরে দেখো আমি যখন আবার এই লুপটাতে আমি আবার রান করব, কই থেকে রান করব, তখন আমার আয়ের ভ্যালু এখানে প্লাস প্লাস হয়ে আয়ের ভ্যালু হয়ে যাবে 2, রাইট। 2 হওয়ার পরে দেখো আমার টোটাল সামটা আবার 0 থেকে, এখান থেকে আমার প্রোগ্রামটা দ্বিতীয়বার ইনার লুপে যখন দ্বিতীয়বার ঢুকবে আমি কিন্তু এখন আউটার লুপ মাত্র আমার জাস্ট এক এক করে বাড়তিছে, আর ইনার লুপে আমার হচ্ছে যে বারবার করে হচ্ছে ভ্যালুগুলোকে 0 হয়ে যাবে না। সো জিনিসটা আসলে এভাবে কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখানে একজন আমাকে প্রশ্ন করলো না যে আসলে এখানে যে আমি একটা ভুল করছি, আর ইচ্ছা করেই আমি আসলে এখানে অনেকগুলো ভুল আজকে করার ট্রাই করছি, যাতে করে তোমরা আসলে মানে যেভাবে নর্মালি চিন্তা করতে অ্যাজ এ স্টুডেন্ট সেই ভুলগুলো যাতে করে ধরতে পারো। এখানে আমি একটা ভুল করছি কেন, ও যে আমাকে প্রশ্নটা করলো যে ভাই এই যে দুইটা ভ্যারিয়েবল যে আপনি নিছেন এই দুইটা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কোথায় প্লেস হইতো। সো দেখো এই আমার পারপাসটা কি ছিল, আমার পারপাসটা ছিল যখন প্রতিবার এই জিনিসটা কাজ করবে আমার যেন 0 থেকে কাউন্ট হয়। বাট আমি যখন এখানে ডে 1 এর জন্য এই লুপের মধ্যে ঢুকছি, এই লুপে তো আমাকে 3 বার টোটাল সেলটা সাম করতে হতো, কিন্তু এখানে যখন আমি এই যে এখানে যখন আমি ঢুকবো তখন আমার টোটাল টোটাল সামটা কিন্তু কি আছে, টোটাল সামটা কিন্তু 0 আছে। সো এই টোটাল সামটা কি এখানে হইতো নাকি আসলে এই যে এখানে হইতো, এখানে হইতো, অবশ্যই এটা কিন্তু এইখানে হইতো, রাইট। এইখানে হইতো কারণ কি, আমি যখন প্রথমবার লুপ যখন ঘুরবো তখন আমার টোটাল সাম 0 থেকে যোগ যোগ করবে। তারপরে যখন আমার দ্বিতীয়বার লুপ ঘুরবে, দ্বিতীয়বার যখন ডে 2 এর জন্য প্রোডাক্টগুলো নিবে তখন কিন্তু আমার সামগুলো আবার কি হবে, সামগুলো আবার 0 থেকে শুরু হয়ে যোগ হবে। সো এখন একটু মেসি লাগতে পারে, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি কোডটা ভিএস কোডে রান করে দেখি, রান করে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কি হইতেছে। আর তাহলে আমরা কোথায় কোথায় ভুল করলাম সেই ভুলগুলোও তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা। সো এই প্রবলেমটা দেখানোর একটা পারপাস ছিল, পারপাসটা হচ্ছে যে এখানে আমরা এই কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছি যে লুপ ব্যবহার করে কিভাবে ইনপুট নিলাম, ইফ ইলস কন্ডিশনটা কিভাবে কাজ করলাম, নেস্টেড লুপটা আমরা কখন ইউজ করলাম, আর লুপটা আমরা কিভাবে ইউজ করলাম, ইনার লুপ এবং আউটার লুপ। আচ্ছা, তো তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কোডটা ভিএস কোডে নিই। হ্যাঁ, এখানে কি ব্রেক কন্টিনিউ অ্যাড করেছো? না, এই প্রবলেমে তোমার ব্রেক কন্টিনিউ এর কোনো কনসেপ্ট দেয় নাই, বাট আমি ব্রেক কন্টিনিউ আলাদাভাবে 1 মিনিট দেখাবো। ঠিক আছে, সো আমি আসলে ওইটা নিয়ে নিই, একটু হোল্ড। সো জাভা কম, আচ্ছা আমার স্ক্রিন তো এখনো শেয়ার দেই নাই এখান থেকে। সো তোমাকে তাহলে এই এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে দুইটা জায়গায় কনসার্ন থাকতে হবে যে লুপটা অ্যাকচুয়ালি কে কে কাজ করতেছে, কোন লুপের মধ্যে কে যাচ্ছে, কোন ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করতে হবে, এটা তুমি ওই ইনপুটগুলো দেখে দেখে ডিসিশন নিবা। ঠিক আছে, সো দেখো আমি স্ক্রিনটা শেয়ার দিছি, অ্যান্ড আমি আসলে এইখানে এখানে না, জাভা অনলাইন কম্পাইলার এখানে আসি। ও আচ্ছা, আজকে ইন্টারনেটে তো অনেক একটা বড় কাহিনী ঘটছে, সেটা হচ্ছে যে অনেকগুলো ওয়েবসাইট ডাউন হয়ে গেছে আর কি। ঠিক আছে, এই যে কাউট, হ্যাঁ 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 হ্যাঁ, সো প্যারা নাই, আমাদের ওয়েবসাইটে আমরা কাজ করবো না। সো অবস্থা তো এখানে খুবই খারাপ। না ভালোই আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো।
আমাদেরকে এখানে কোশ্চেনে তো এক্সপ্লিসিটলি বলে নাই যে নেস্টেড লুপ ইউজ করতে হবে, সো নেস্টেড লুপ ছাড়া যদি করি তাহলে কি মার্ক কাটবে? হ্যাঁ কাটবে, কারণ তুমি মিড যেহেতু দিতেছো, যেহেতু তুমি মিড দিবা, মিডে তোমার মানে ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি কি চাইবে, তোমাকে বিপদে ফেলতে চাইবে, রাইট? সো তুমি যদি নেস্টেড লুপ ইউজ না করে এটা করো, তার মানে তো আসলে প্রবলেমটা অনেক ইজি হয়ে গেল। সো তোমাকে অবশ্যই নেস্টেড লুপ ইউজ করার জায়গা থাকলে তোমাকে নেস্টেড লুপ ইউজ করতে হবে, বাট তুমি স্যারের সাথে আর্গুমেন্টে যেতেই পারো যে স্যার এখানে তো নেস্টেড লুপ ইউজ না করেও আমি 3বার ইনপুট নিয়ে করতে পারতাম। হ্যাঁ তুমি করতে পারতা, কিন্তু ফ্যাকাল্টি তো তোমাকে ওই প্রবলেমটা দিতই না যেখানে তুমি নেস্টেড লুপ ইউজ না করেও করতে পারতা, ওখানে তোমাকে এন দিয়ে দিল, তখন তোমাকে নেস্টেড লুপ ছাড়া তার ওয়ে নাই। তাহলে কোড সলভ করতে তো অনেক সময় লেগে যাবে ভাই, বাকিগুলো কোন তো। আচ্ছা তুমি এটা সলভ করতে মোটামুটি 25 মিনিট টাইম নিবা। সো এই যে মানে আমি তো বোঝানোর জন্য অনেকভাবে চিল্লাচিল্লি করতেছি, বাট তুমি তো যখন আমরা সলভ করি আমরা কি এত কথাবার্তা বলি? আমরা তো জাস্ট চুপচাপ করে সলভ করি। সো একটু টাইম তো একটু ইস্যু হবেই, বাট ওইটা তোমাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এক্সামে কিভাবে আনসার করব একটু বললেন তো। আচ্ছা এটা আমরা ক্লাসটা শেষ করি আগে, এই প্রবলেমটা জাস্ট দেখানোর জন্য। দেখো এটা কিন্তু প্রিন্ট ইফ একটা ফরম্যাট ফাংশন, ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা একটা কাজ করি, এখানে দেখো। আচ্ছা প্রবলেমটা আমি আরেকবার বলি, যে আমরা এটা নিলাম, তারপরে হচ্ছে যে ইনপুট আউটপুট নিলাম, এখানে আস্ক ফর দ্য ডে কতদিন আমার চলবে সেটা নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমার আউটার লুপের কাছে কত দিনের সে ইনপুট নিবে সেটা নিবে। তারপরে এখানে দেখো টোটাল সেলটা নিছে, সেটা কিসের মধ্যে? টোটাল সেলটা আসলে কোথায় জমা হচ্ছে, কারণ প্রতিবার আমার এই টোটাল সেলটা চেঞ্জ হচ্ছে না। আমি যদি প্রবলেমটা একটু বের করি, এই সব কোশ্চেন বেড়ে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা দেখো, না এখান থেকে না দেখাই, আমি আসলে স্ক্রিনশট তোলা আছে ওটা থেকে দেখাই। আচ্ছা প্রবলেমটা অনেক ছোট, ঠিক আছে, অনেক সহজও, কিন্তু আমি আসলে অনেক টাইম নিয়ে বুঝাইতেছি, কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই নেস্টেড লুপ বা এই ধরনের প্রবলেমগুলো বুঝতে পারি কিন্তু সলভ করতে পারি না। আচ্ছা দেখো ডে 1 শেষে আমার যে টোটাল সেলটা মানে সেটা কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু আমার হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, রাইট? প্রত্যেকবার ডে 1-এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে ডে 1-এ আমার যে টোটাল সেল হবে সেটা হচ্ছে 120, তো তারপরে ডে 2-তে যখন ঢুকবে সেটা কিন্তু আমাকে 0 হইতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি প্যারা খেয়ে যাবো, কারণ এটা তো সেপারেট একটা সেল হইতে হবে, ডে 3-তেও একটা সেপারেট সেল হইতে হবে, এরকম আর কি। সো ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এখানে এই আউটার লুপের নিচে আমি এটা করছি। তারপরে দেখো আমার ইনার লুপটা শুরু হয়েছে, সেই এটা এটা তো ইনার লুপে করা যেত, টোটাল সেলটা অ্যাকচুয়ালি ইনার লুপে কি হইতেছে, তুমি একটা জিনিস চিন্তা করো, ইনার লুপে যদি তুমি এই জিনিসটা দিতা তাহলে কি হতো, টোটাল সেল থেকেই তো চেঞ্জ হচ্ছে, ইনার লুপ থেকেই তো চেঞ্জটা হচ্ছে না। অ্যাকচুয়ালি তুমি একটু জিনিসটা চিন্তা করো, যখন তুমি এই ইনার লুপে অ্যাকচুয়ালি কি হইতেছে, যেহেতু তুমি যে 3টা প্রোডাক্ট দিতেছো সেইটা টোটাল সামটা সে যোগ করতেছে, যোগ করে সে টোটাল সামে রাখতেছে। এই ইনার লুপটা যখন শেষ হয়ে যাবে, তখন আমার কি হবে, ডে 2 এর জন্য আসবে, তো ডে 2 এর জন্য টোটাল সামটা আমার আবার 0 হইতে হবে না? তো তুমি ইনার লুপে যদি টোটাল সাম দাও তাহলে তোমার তো প্রত্যেকবার সে যোগ করবে আর 0 করবে, যোগ করবে আর 0 করে দিবে, বুঝতেছো? আমি উপরে মানে আউটার লুপে তো কোনো টোটাল সেলের কোনো ক্যালকুলেশনই। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এভাবে একবার রান করি আর এই জিনিসটা আমরা ইনার লুপে একবার ঢুকাই দিয়ে রান করি, তাহলেই তোমার কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সো তাহলে আমি জিনিসটা রান করি একবার। সো রান করার ক্ষেত্রে আমাকে এখানে কি বলছে, আমার ডে চাচ্ছে, সো ডে এর ক্ষেত্রে আমি 4 দিলাম। সো আমার এখানে কি বলছে যে আমাকে হচ্ছে যে ডে 1-এর জন্য প্রোডাক্ট 1-এর ভ্যালু হচ্ছে 30 টাকা, তারপর হচ্ছে প্রোডাক্ট 2 এর ভ্যালুর দাম কত, 40 টাকা, তারপর হচ্ছে 50 টাকা, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আমাকে প্রিন্ট করে দিছে যে টোটাল সেল উইথ ট্যাক্স এত টাকা। আচ্ছা এই জিনিসটা এখন কি হলো, এখন আমার হচ্ছে ডে 2, সো ধরো যে আমি ওইটা অনুযায়ী দিতে থাকি। ডে 2 এর ক্ষেত্রে কত বলছে, 40 50 60, সো ডে 2 এর 40 50 60, এখানে 153.0, 153.0 ঠিকই আছে। তারপরে হচ্ছে ডে 3 এর ক্ষেত্রে আমাকে কত বলছে, হায় হায় আমি তো নিচের ভ্যালুগুলো নিই নেই। আচ্ছা নিচের ভ্যালুগুলো নিতে হবে না, আমি জাস্ট র্যান্ডমলি কিছু ভ্যালু দিয়ে দিই, ঠিক আছে? আর ডে 4 এর ক্ষেত্রে এটা দিলাম। সো আমরা দুইটা নিয়ে কাজ করব। আচ্ছা সো দেখো মোটামুটি আমার 4 দিনে 4টাই হয়েছে। এখন তোমার কথা অনুযায়ী আমরা কি করি, এই যে আমি যে ভ্যারিয়েবলটা টোটাল সেল যেটা, সেই টোটাল সেলটা আমি এটা হচ্ছে ইনার লুপের ভিতরে দিলাম, যাতে করে প্রতিবার আমার এই জিনিসটা ইনিশিয়ালাইজ হয়ে যায়। ওকে আচ্ছা, সো তাহলে এখন আমি একটা কাজ করি, জিনিসটা আমি রান করি। দেখো এখন
এই যে টোটাল সেল, এই টোটাল সেলটা কি অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা আবার অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ এই ডাবলটা কিন্তু তোমার ইনার লুপের প্রপার্টি হয়ে গেছে। যেহেতু এটা ইনার লুপের প্রপার্টি, তাই আমার আসলে ইনার লুপের বাইরে যে আমি ক্যালকুলেশনগুলো চেক করতেছি অ্যান্ড চেক করে যে ফাইনাল প্রিন্ট করতেছি, এটা কিন্তু আসলে হইতেছে না। এবং তুমি বলো যে এই যে লুপটা, এই লুপটা অ্যাকচুয়ালি কার লুপ? এই লুপটা কিন্তু আউটার লুপ। এই যে দেখো, এখান থেকে তুমি দেখো, এখান থেকে যদি তুমি নিচে আসো তাহলে তুমি বুঝতে পারবো যে এটা আসলে আউটার লুপের প্রপার্টি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পিঙ্ক, সরি বেগুনি, এটা হচ্ছে বেগুনি। সো আউটার লুপে তোমার হচ্ছে টোটাল সেলের কোনো জিনিসটা নাই। আচ্ছা, তবুও তর্কের সাপেক্ষে আমি একটা কাজ করি, সেটা আমি এখানে এই আউটার লুপের ভিতরে আমি আরেকটা এরকম দিয়ে রাখলাম। সো যদি আমি সেম জিনিসই দুই জায়গায় দিই তাহলে হবে না, কারণ আমরা একই নামে দুইটা ভ্যারিয়েবল দিতে পারি না। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে 1 দিয়ে রাখলাম, যাতে করে আমার প্রোগ্রামটা এরর না হয়। বা এখানে 1 না, এখানেই আমি 1 দিলাম, যাতে করে আমার প্রোগ্রামটা কাজ করে। বাট তুমি একটা জিনিস দেখো যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কোথাও ইউজ হচ্ছে না। এখানে যদি তুমি 1 দিয়ে এই জিনিসটাকে ইউজফুল বানাতে চাও, ঠিক আছে, সো টোটাল সেল 1, তাও আমরা হচ্ছে যে যখন রান করব তখন অ্যাকচুয়ালি উল্টাপাল্টা আউটপুট আসবে, কারণ আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা ভুল হয়েছে। সো আমি লেটসে 2 দিনের জন্য নিলাম। সো ডে 1 এর ক্ষেত্রে 30, 40, 50 যদি দেই, তাহলে দেখো আমার কিন্তু এটা আসতেছে না। কারণ কি? এই লুপের বিষয়টা তোমাকে, লুপের জিনিসটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমি কোথায় ভ্যালুটা নিব। সো আজকের প্রবলেমের পারপাসটা আমার এটাই ছিল যে আমি যে এই প্রবলেমে 2টা লুপ ইউজ করতেছি, আর হচ্ছে যে আমাকে কন্ডিশনগুলো যে ইউজ করতে হবে, এই জিনিসটা ভালোভাবে বোঝানো। আমি জানি এই ক্লাসটা করার পরেও হয়তো তোমার কনফিউশন থাকতে পারে, বাট কনফিউশন তৈরি হয়েছে তার মানে তুমি নতুন কিছু শিখতেছো। তুমি যদি মানে নতুন কিছু না শিখতে তাহলে তোমার কনফিউশন থাকতো না, অ্যান্ড পরীক্ষায় তুমি অ্যাকচুয়ালি ভুলই করে আসতা। সো আমি এই ভ্যালুটা, আমি আগের পজিশনে আবার চলে যাই। সো আমি এই ভ্যালুটা এখানে নিব, নাকি হচ্ছে যে এই ইনার লুপের ভিতরে নিব, নাকি আউটার লুপের এই জায়গাতে নিব, এটা ডিপেন্ড করবে আমার ইনপুট এবং আউটপুটগুলোর উপরে। ঠিক আছে, ইনপুট আউটপুটগুলো দেখে তুমি ডিসিশন নিবা যে অ্যাকচুয়ালি প্রতিবার যখন লুপ ঘুরতেছে, লুপ ঘুরে তো, হ্যাঁ, লুপ যখন প্রতিবার ঘুরতেছে তখন কিন্তু এই ডে 1-এর পরে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ডে 2-তে ঢোকার আগে আমার টোটাল সেলটা 0 হইতে হবে। অ্যান্ড আমি সেটাই করছি। ডে 1 যখন ছিল, আয়ের ভ্যালু যখন 0 ছিল, তখন কিন্তু আমার এটা 0 দিয়ে শুরু হয়েছে। যখন আয়ের ভ্যালু 2 হবে তখন আমার টোটাল সেল 2 দিয়ে 0 দিয়ে শুরু হইতে হবে, আদারওয়াইজ আমি হচ্ছে টোটাল সামটা পাবো না। একদম সিম্পল বেসিক কথাবার্তা। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা আমি এখন ক্লোজ করি, বাট আমার আসলে আরেকটা জিনিস একটু শেখানো উচিত, সেটা হচ্ছে যে ব্রেক জিনিসটা আমি বুঝাবো খুবই সিম্পল ওয়েতে আর কি, যারা ব্রেক সম্বন্ধে না জানে তাদের জন্য আর কি। সো ব্রেক একটা মানে কিওয়ার্ড, দ্যাটস ওয়াই এটা এভাবে নামটা দেওয়া যাবে না, ব্রেক ডট 1 দিলাম। সো ব্রেক ডট 1, হ্যাঁ। সো দেখো, তাহলে এখানে আমরা লেটসে ইনপুট নেই। ওকে, সো এখন নর্মালি যে জিনিসটা আমি করতে যাচ্ছি, আচ্ছা আরেকটা লাইন লিখতে হবে। আচ্ছা, জাস্ট লেখানোর জন্য লিখলাম। ওকে, সো তাহলে দেখো, নর্মালি আমি যে কাজটা লিখতে, মানে আমি যে কাজটা করতে যাচ্ছি, যে আমি তোমাকে একটা প্রোগ্রাম বলবো যে তুমি 1 থেকে n পর্যন্ত নাম্বার যোগ করো, কিন্তু তুমি আসলে 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলো যোগ, সরি 1 থেকে n পর্যন্ত সংখ্যা তুমি প্রিন্ট করো, তবে তুমি কি করবা, তুমি হচ্ছে যে 1 থেকে তুমি 10 পর্যন্ত প্রিন্ট করো, কিন্তু আমি চাই যে তুমি আসলে 5-এর পরে থেমে যাও। সো আমার কথাটা একটু বোঝো, যে তুমি এমন একটা লুপ সাজাও যে লুপটা তোমার 10 বার চলবে, কিন্তু তুমি আসলে 5 বার পর থেমে যাবা, মানে তোমার ইনপুট 5-এর পরে যেন থেমে যায়, তোমার আউটপুটটা যেন 5-এর পরে থেমে যায়। তো তাহলে আমি একটা লুপ চালাবো, লেটস সে আমি একটা ফর লুপ চালাইলাম। সো ইন্ট i ইকুয়াল টু 0, সরি i ইকুয়াল টু 1 দিলাম, অ্যান্ড হইতেছে যে i লেস দেন, লেটস সে আমি কত দিলাম, আমার এই প্রোগ্রামটা 10 বার চলবে, ঠিক আছে, অ্যান্ড কত i প্লাস প্লাস, ঠিক আছে। সো এখন আমি এখানে ইফ দিয়ে একটা কন্ডিশন দিব, যে ইফ
আই ইকুয়াল যদি 5 হয় তাহলে আমি প্রোগ্রাম থেকে বের হইতে চাই, ঠিক আছে। সো আমি এখানে প্রথমে এসওপি দিয়ে 5 দিলাম, প্রথমে আমার 5টা তুমি প্রিন্ট করে দিও, তারপরে তুমি ব্রেক করে দিও। আচ্ছা, সো অ্যান্ড যদি 5 না হয় সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা আই প্রিন্ট করবা। আচ্ছা, সো এই প্রবলেমের ক্ষেত্রে এই প্রবলেমের আউটপুটটা কি হয়? সো ব্রেকের পারপাসটা কি? ব্রেকের পারপাস হচ্ছে তুমি একটা লুপ বানাইছো, যে লুপটা তোমার 10 বার রান হবে, বাট যখন তুমি 5 পাবা তাহলে তুমি এই লুপ থেকে বের হয়ে যাবা। সো এরকম রিয়েল লাইফে আমাদের অনেক কিছুই থাকে যেটা আসলে আমরা চাই অনেকবার চলুক, বাট যদি ওই শর্ত কখনো পেয়ে যায় সামহাও আমার প্রোগ্রাম, তাহলে যেন ওই লুপটাই যেন বন্ধ হয়ে যায়। সো এই দেখো লুপের বডিটা কোন পর্যন্ত, লুপের বডিটা কিন্তু এইটা। সো আমি যখন প্রথমবার 1 পাবো তখন কিন্তু এখানে আমার ঢুকবে না, সো আমার 1ও প্রিন্ট হবে না অ্যান্ড আমি ব্রেকও করবো না, সো 1 প্রিন্ট হবে। এভাবে 2, 3, 4 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। যখন আমার আয়ের ভ্যালু 5 হবে তখন এখানে এসে 5টা প্রিন্ট হয়ে যাবে। তারপর যেহেতু যখন ব্রেক কিওয়ার্ডটা পাবে তখন আমার এই লুপ থেকে পুরা এক্সিকিউট হয়ে যাবে, মানে এখানে আর কোনো কাজ করবে না। তাহলে আমি যদি একটা রান করি, রান করলে অ্যাকচুয়ালি কি আসা উচিত, অ্যাকচুয়ালি 1 থেকে 5 পর্যন্ত আসা উচিত, রাইট। আর আমি যদি জাস্ট এই জিনিসটাকে আসলে অফ করে দিই তাহলে আমার এখন আউটপুট কি আসা উচিত, এখন আমার আউটপুট কিন্তু, আচ্ছা, সো আমার এখন আউটপুট কত আসা উচিত, 1 থেকে 10 পর্যন্ত আসা উচিত, বাট নর্মাল একটা লুপ চালাইছে। আচ্ছা, এখন তুমি বলতেছো যে ভাই এটা তো একটা জিনিস বুঝলাম, তাহলে কন্টিনিউ এর কাজ কি? কন্টিনিউ এর কাজটা আসলে খুবই সিম্পল। যেমন আমি যদি সেম জিনিসটাই এখানে ব্রেক না দিয়ে এখানে যদি কন্টিনিউ দিতাম, যে তোমাকে এখন একটা প্রবলেম দিলাম যে তুমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো কিন্তু 5 সংখ্যাটা তুমি প্রিন্ট করো না, 1, 2, 3, 4, তারপরে 6, 7, 8, 9, 10 তুমি এভাবে প্রিন্ট করো। তো তখন তুমি কি করবা, যখন আমার i = 5 হবে ওই ভ্যালুটা যেন ওভারল্যাপ করে। সো 4 পর্যন্ত তুমি করছো, 4 এর পরে তোমার 5 প্রিন্ট হওয়ার কথা, কিন্তু যখন i এর ভ্যালুটা 5 পৌঁছে গেছে তুমি বলতেছো না 5 আমি প্রিন্ট করবো না, এটা আমি কন্টিনিউ করে 6 চলে যেতে চাই, তখন এই লাইনের পরে কিন্তু তুমি আর এখানে আসবা না, এই লাইনের পরে তুমি আবার কি করবা, এই i এর ভ্যালুটা বাড়ায় দিবা। সো তোমাকে বুঝতে হবে ব্রেক মানে আমি পুরা থেকে বের হয়ে যাব, কন্টিনিউ মানে যখন আমি কন্টিনিউ পাবো আমি লুপ থেকে বের হব না, আমি যে আমার এই ইনক্রিমেন্টের ভ্যালুটা 1 করে বাড়ায় দিব, ঠিক আছে। সো তাহলে এটা আমি এখন প্রিন্ট করি, তাহলে অ্যাকচুয়ালি কত আসা উচিত? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এই যখন প্রেসিং করব কন্টিনিউ যখন থাকবে তখন হচ্ছে কন্টিনিউটা যখন বেরোবো কি আবার আমি মানে সিস্টেমটা মানে লুপ থেকে বেরোবো, লুপটা আবার রান করব, রাইট? আমি জাস্ট লুপের এই ইনক্রিমেন্টের ভ্যালুটা বাড়ায় দিব, মানে মানে আমার লুপটা শেষ হয়ে গেল আউটার লুপ, তো লুপ থেকে আমি বেরোবো না, কন্টিনিউ যখন করব আবার আমি আবার মানে লুপে যাব। হ্যাঁ যে লুপে ছিলাম, একবারে বের, হ্যাঁ ব্রেক পেলে যে লুপে ছিলাম সেই লুপ থেকে একদম বের হয়ে যাব। যেমন দেখো এখানে কন্টিনিউ পাওয়ার পরে কিন্তু আমার এই জিনিসটা আসেই নাই, 9 নম্বর লাইন থেকে কিন্তু আমার 11 নম্বর লাইনে আসে নাই, ডিরেক্ট আমার এইটা প্লাস প্লাস হয়েছে, হয়ে দেখছে যে আয়ের ভ্যালু তো 6, তার মানে এটা প্রিন্ট হবে না, তারপরে দেখো এই জিনিসটা 6 প্রিন্ট করে দিচ্ছে, দেখছো 4 এর পরে 6 প্রিন্ট হয়েছে। সো ব্রেক আর কন্টিনিউয়ের বেসিক ডিফারেন্সটা হচ্ছে এইটাই। সো এখন তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসের পারপাসটা বুঝছি। অ্যান্ড আবারও বলতেছি যে পরীক্ষায় তোমরা সব থেকে বেশি ভুল করবা যে কোন লুপের ভিতরে আমি কোন ভ্যারিয়েবলটা নিব, আর হচ্ছে যে আমার এই প্রবলেমটা পড়ে আমি ইনার লুপের মধ্যে কি নিব এবং আউটার লুপের মধ্যে কোন কোন ক্যালকুলেশনটা করব, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সো আজকের প্রবলেমের সলিউশন এই ভিডিওটা আমি দিব, এই ভিডিওটা তুমি দ্বিতীয়বার দেখবা। আমি ভিডিওতে অনেকগুলো জায়গায় ভুল করছি যাতে করে তুমিও যেন পরীক্ষায় সেম ভুলগুলাই না করো, এখানে ভুলও করছি আবার ঠিকও করছি, এই কারণে তুমি হয়তো কনফিউজড হয়ে গেছো। এবং হচ্ছে সর্বশেষে আমি প্রিন্টএফ ফাংশনটাও কীভাবে কাজ করে সেটাও আমি দেখানোর চেষ্টা করছি। তো তাহলে আজকের ক্লাসটা হতে পারে তোমার কাছে মিনিংলেস, বাট অ্যাকচুয়ালি মানে যারা শুরু মানে বিগিনার তাদের জন্য কিন্তু অনেক কিছু এখান থেকে শেখার ছিল, যে তাদের যে মানে কনসেপ্ট কিছু ছিল সেই জায়গাগুলো সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবং এই জায়গাতেও একটা অর্ডারিংয়ের বিষয়টা ছিল, সেটাও কিন্তু ফিক্স করা হয়েছে যে আমি যদি 100 থেকে কাজ করতাম তাহলে কিন্তু একটা ইস্যু হয়ে যেতে পারতো আর কি, ঠিক আছে। সো এই জিনিসটাও তোমরা একটু চিন্তা ভাবনা করবা। এই প্রবলেমটা অনেক বেসিক প্রবলেম ছিল বাট অনেক কিছু ইনক্লুডেড ছিল। গতদিন বলতে আমরা হচ্ছে যে এই যে কোথায় গেল এটা, হ্যাঁ, সো সরি এইটা না, আচ্ছা হ্যাঁ,
সো এই যে তোমাদেরকে কিন্তু আমি আসলে এই মিডের প্রিপারেশনের জন্য এটা দিয়ে দিছি, এটা আমি গ্রুপেও পোস্ট করছি, এটা আমি মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিছি। এটা প্রত্যেকটা জিনিস কেউ যদি কমপ্লিট করতে পারে তার সে আমার থেকে আসলে ভালো পরীক্ষা দিতে পারবে আর কি। আমিও তো অনেক কিছু ভুলে গেছি। সো তাহলে এই জিনিসগুলো দেখার চেষ্টা করো। আর মাস্ট হচ্ছে 3 নম্বর, এটা সলভ করে যেতেই হবে। ফ্লোচার্ট কিছু দিছি, আর ব্রেক নেস্টেড লুপের প্রবলেম কিছু সলভ করে দেওয়া আছে। আর গত সেমিস্টারের যে প্রশ্নটা সেটা যদি দেখাই, সো তুমি যদি এটাকে আমি অফ করে দিই, আজকের প্রবলেমটা সলভ করার পরে এই সেমিস্টার মানে মিডে যেটা আসছিল সেই প্রবলেমটাও কিন্তু তোমার ইজিলি সলভ করে ফেলা উচিত আর কি। যেমন আমি যদি প্রবলেমটা একটু দেখানোর চেষ্টা করি, আমার প্রবলেমটা কই ছিল, আমার প্রবলেমটা ছিল লিনিয়ার লিনিয়ার লিনিয়ার, এই যে এইটা। সো আমার এই প্রবলেমটাও কিন্তু দেখো, এই যে 6 বার নিতে হয়েছে, দেন আমাকে ক্যালকুলেশন করতে হয়েছে। সো ওই প্রবলেমের ক্ষেত্রেও যদি তোমরা যদি দেখো যে ওইখানেও কিন্তু আমি কি করছি সেমভাবে, ডাউনলোডের পরে আমার ডকুমেন্টস, ইম্পোর্ট জাভা নাকি জাভা টু, মোস্ট প্রবলি জাভা টু, হ্যাঁ নো এটা না, আরেকটা ফাইল। ওকে, সো এরকম দেখাচ্ছে কেন, হ্যাঁ। সো দেখো এখানেও কিন্তু সেমভাবে আমি আসলে আচ্ছা যদিও বা এই প্রবলেমে একটা লুপ ইউজ করছে, বাট তুমি ধরে রাখো যে তোমাকে পরীক্ষায় একটা লুপ দিয়ে নাও দিতে পারে, তোমাকে পরীক্ষায় নেস্টেড লুপ দিয়ে মানে প্রবলেমটা দিবে আর কি, ঠিক আছে। সো ওইটা ধরেই তুমি জিনিসটা চিন্তা করো যে কোন লুপের মধ্যে তুমি কোনটাকে ইনিশিয়ালাইজ করবা, সেটা তুমি ডিসিশন নিবা। সো মোটামুটি আমি মনে করতেছি যে আমরা সিঙ্গেল লুপ, লিনিয়ার লুপ, নেস্টেড লুপের মোটামুটি প্রবলেমটা সলভ করছি। এখানে আমি আরেকটা প্রবলেম দিয়ে রাখছি, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যে এইটা, এই প্রবলেমটাও তোমরা একটু দেখে নিও, কোনটা আমি একটু দেখাই দেই, তাহলে তোমার নেস্টেড লুপের কনসেপ্ট, ভ্যারিয়েবলের কনসেপ্টগুলো খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে আসবা, এখানে আসার পরে তুমি এই যে দেখো এইটা, এই নেস্টেড লুপ ব্রেক কন্টিনিউ প্র্যাকটিস, এটা আসলে আমাদের এমএসআই স্যার এটা সলভ করাইছে। সো তুমি এই প্রবলেমটা একটু ভালোভাবে দেখবা, এই প্রবলেমটা দেখবা, আমি আজকে যেটা করাইলাম এটা দেখবা, তারপর মিডের কোশ্চেন সলভ করবা গত সেমিস্টারের, আর 20টা যে প্রবলেম দিছি ওইটা সলভ করবা, ঠিক আছে। সো মোটামুটি অনেক কিছুই হইলো। তারপরে আমি এখানে দেখো, এখানে নেস্টেড লুপের কনসেপ্ট ইউজ করা হয়েছে আই হোপ, হ্যাঁ, যে ফর লুপ অ্যান্ড কোথায় কোনটা নিচে, যে দেখো এই ফার্স্ট লুপের পরে কিন্তু স্যার এখানেও দেখছো ডবলের পরে ওই জিনিসটা করে নিচ্ছে, যেন প্রতিবার আসলে জিরো হয়ে যায়। সো প্রবলেমের প্যাটার্নগুলো কিন্তু সেম। সো আমি এই জন্য এই জিনিসগুলোতে একটু জোর দিতে বলতেছি। সো আজকের ক্লাসটা আবার ভালোভাবে দেখবা, তারপরে স্যারের ক্লাসটাও দেখবা, তাহলে দেখবা যে তোমার নেস্টেড লুপ এবং এই যে ভেরিয়েবলের এই কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। সো এর থেকে বেশি কথা হয়তো আমার বললে জিনিসটা খারাপ হয়ে যাবে, তোমরা বড় হয়েছে বুঝতে পারবা যে এরপরে তোমাদের অ্যাকচুয়ালি কোথায় যেতে হবে। আমি সমস্ত পাথগুলো বলে দিছি, রিসোর্সগুলোও এখানে বলে দিছি, জাস্ট ওই অনুযায়ী ফলো করো, 23 তারিখে পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে। সো আমি তাহলে রেকর্ডিংটা অফ করি।